আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ত্রিপুরা ডিপার্টমেন্ট বুয়েটে। আজকে আমরা ম্যাথের খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বিন্যাস ও সমাবেশ শুরু করতে যাচ্ছি। তো এখানে পড়াশোনার টপিকে যাওয়ার আগেই আমরা ৩টা পয়েন্ট একটু কথা বলে নিব। প্রথম পয়েন্ট, এই যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি এটার বিশেষত্ব কী? দ্বিতীয় পয়েন্ট, এই চ্যাপ্টারটা যে আমি পড়াবো আমি কোন ওয়েতে কোন অ্যাপ্রোচে আগায় পড়াবো। অ্যান্ড থার্ড পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা যারা স্টুডেন্টরা ভিডিওটা দেখতেছি তাদের কেসে এই চ্যাপ্টারটা পড়ার সময় পড়ার কোন ওয়েটা অ্যাডপ্ট করলে সবচেয়ে বেশি বেনিফিট আমরা এখান থেকে ড্র করতে পারবো। তো প্রথম পয়েন্টে আসি, এই চ্যাপ্টারটার বিশেষত্ব কী? এই প্রশ্নটার উত্তর এক লাইনে দিতে গেলে ব্যাপারটা এরকম, এই চ্যাপ্টারটা আমাদের শুধুমাত্র গাণিতিক হিসাব করতে শেখাবে না, বরং আমাদের চিন্তা করার ধরন, আমাদের অবজারভেশন স্কিল, আমাদের প্রবলেম সলভিং টেকনিক, এই ব্যাপারগুলোকে আরও শার্প করে তুলবে। অ্যান্ড এখানে আমাদের সিলেবাস অনুযায়ী যেই প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আসলে কনটেক্সটটা অনেক রিয়েল লাইফ ওরিয়েন্টেড। তো এই কনটেক্সটটা আশা করা যায় স্টুডেন্টদের ধরতে বুঝতে বেশ সহজ হবে। এরপরে দ্বিতীয়ত, এই চ্যাপ্টারটা আমরা পড়ার কেসে আমি কিভাবে পড়াবো, কিভাবে আগাবো। তো সেটার কেসে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা প্রথমে ফর্মুলাগুলো সব ঝাড়া মুখস্থ করে ফেলবো, দেখে নিব, তারপরে কোয়েশ্চেনে যাব, বোঝার কোনো দরকার নেই, জাস্ট ঝাড়া যে ফর্মুলা মুখস্থ করছি সেগুলো অ্যাপ্লাই করে কাজ শেষ, তাই না? মোটেও না। এখানে আমরা মূলত প্রত্যেকটা টপিকের এগেনস্টে বেশ সময় নিয়ে প্রত্যেকটা টপিকের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, বেসিক আইডিয়াটা, এটা ক্লিয়ার করার ট্রাই করব। তো এই কারণে আমরা অনেকগুলো এক্সাম্পলের হেল্প নিয়ে নিয়ে জিনিসগুলো ধীরে 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 বুঝবো। অ্যান্ড এইখানে আমরা এক্সাম্পলগুলোর থ্রুতে ধীরে ধীরে আমরা জেনারেল কেস বা ফর্মুলার দিকে যাব। তো এই যে ফর্মুলাগুলো দেখব, এই ফর্মুলাগুলো কোত্থেকে আসলো, কোথায় অ্যাপ্লিকেবল না, যেই কেসগুলোতে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল না এইখানে ওই জিনিসগুলো আমরা কিভাবে ডিল করতে পারি, এই জিনিসগুলো সহ পুরোটা দেখব। সো আশা করা যায় এইভাবে করে আগালে আমাদের সববার জন্য একাডেমিক অ্যাডমিশন সব কিছুর জন্যই এই চ্যাপ্টারটার উপরে বেস করে আমাদের খুব ভালো একটা স্ট্রং পারসেপশন দাঁড়ায় যাবে। এখন লাস্ট পয়েন্টে আসি। লাস্ট পয়েন্ট হচ্ছে, এই চ্যাপ্টারটা পড়ার কেসে আমাদের স্টুডেন্টদের কোন ওয়েটা অ্যাডপ্ট করা উচিত। এইখানে আমার একদম খুব ভালো রকম সাজেশন থাকবে, এইখানে আমাদের উচিত হজম করে করে পড়া। হজম করে করে পড়া বলতে আমি কি মিন করতেছি, প্রবলেমটা আমরা আগে বুঝি। প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম হয় যে আমরা অনেকেই অনেক সময় যখন একটানা টিউটোরিয়াল দেখি তখন মনে হয় যে হ্যাঁ এই টপিকটা যে বোঝালো বুঝছি, তো আগাই সামনে বুঝছি। এইভাবে করে করে আমরা জাস্ট যদি এই জিনিসটা খালি চেক করি যে আমি বুঝতেছি কি না, তাহলে আসলে যেটা হয় যে ওইটার উপরে যখন অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে হয়, ওটার উপর বেস করে একটু কমপ্লেক্স প্রবলেম সলভ করতে হয়, তখন কিন্তু আমরা অনেকগুলো কেসে আটকায় যাই। তো এইটার পেছনে কারণটা হচ্ছে আমরা আসলে দুইটা ব্যাপারকে গুলায় ফেলি। একটা হচ্ছে বোঝার সক্ষমতা থাকা, যে হ্যাঁ আমার ক্যাপাবিলিটি আছে বোঝার। আরেকটা হচ্ছে বুঝে ওটার উপর স্টাডি করে যথেষ্ট প্র্যাকটিস করে তারপরে গিয়ে ওটার উপরে প্রবলেম সলভ করা, ওটার উপরে গিয়ে পারফর্ম করে দিয়ে আসা। এই দুইটা ব্যাপার টোটালি ডিফারেন্ট। বুঝতে পারার দক্ষতা আর পারফর্ম করে দিয়ে আসা, ভালো পারফর্ম করা, এটার মাঝে কিন্তু বিস্তর তফাৎ আছে। তো এই কারণে আমাদের উচিত একটু হজম করে করে পড়া। সেটা কীরকম? সেটা হচ্ছে যে কোনো একটা টপিক বা যে কোনো বেশ কয়েকটা টপিক যখন আমি পড়লাম একবারে, তখন আসলে আমার একটু, যখন আমরা টিউটোরিয়াল দেখে দেখে পড়তেছি তখন আসলে একটু পজ নিয়ে ওই টিউটোরিয়ালটা দেখা বন্ধ করে প্রথমত নিজেকে রিচেক করা উচিত যে আচ্ছা এই যে এই টপিকগুলো পড়ানো হলো এইগুলোর আন্ডারস্ট্যান্ডিং আমার নিজের মাঝে ক্লিয়ার কিনা, আমি ওই টপিকটার কেসে তখন যা পড়লাম এইটা এখনই আমি নিজে পুরোটা বোঝাতে পারতেছি কিনা। এরপরে যখন ওই জিনিসটা আমাদের মনে হলো যে হ্যাঁ আমি এখানে নিজে বোঝাতে পারতেছি, তারপরে সামনে আগানো। তারপরে আবার গিয়ে যখন মনে হচ্ছে যে না এটা আমার একটু গ্র্যাস্পের বাইরে চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু কিছু জিনিসে গ্যাপ থেকে যাচ্ছে, তখন আবার থামা। এরপরে ব্রেক নেওয়া, ব্রেক নিয়ে তখন আবার ব্যাক চলে আসা যখন আমার মনে হবে যে আমি এখন পূর্ণ মনোযোগ পূর্ণ ফোকাস আবার অফার করতে পারবো। এইভাবে করে যদি আমরা হজম করে করে পড়ি, অর্থাৎ কোনো একটা জিনিস পড়লাম তড়িঘড়ি করেই, তারপরে টপিকে যাচ্ছি, এইভাবে করে করে জাস্ট একের পর এক টপিক দেখে সব শেষ করে ফেললাম, কিন্তু ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে আমার আসলে কোনো টপিকের উপরেই আন্ডারস্ট্যান্ডিং টোটালি ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু একদম শেষ পর্যন্ত আমরা এইখানে খুব একটা লাভ পাবো না। তো আমাদের উচিত হবে এইখানে একটু কোনো একটা পয়েন্ট পড়লাম, তারপরে নিজেকেই নিজে বোঝানো যে আচ্ছা এইটার টোটাল আন্ডারস্ট্যান্ডিংটা আমার ক্লিয়ার কিনা, আমার নিজের ভেতরে কোনো ডাউট আছে কিনা। তারপরে যদি দেখি যে হ্যাঁ ওটার আন্ডারস্ট্যান্ডিং আমার নিজের মাঝে ক্লিয়ার আছে, তারপরে টপিকটাতে যাওয়া। তখন
এরপরে ওইটা ক্লিয়ার করে আবার তারপরের টপিকটাতে যাও। এভাবে গেলে দেখা যাবে আমাদের পড়াটা যেমন ওখানে কনসেপ্টগুলোর উপরে আমার আন্ডারস্ট্যান্ডিংটা যেমন খুব ক্লিয়ার হবে, তেমনি পড়াটা অনেক বেশি দীর্ঘস্থায়িত্ব পাবে। তো এইটাই থাকবে আমার এইটা চ্যাপ্টার পড়ার কেসে তোমাদের প্রতি সাজেশন। এই তো ভিডিওর শুরুর কথাবার্তা চলে গেল, এবার আমরা টপিকের আলোচনায় যাব। প্রথমেই আমরা বুঝি যে আচ্ছা এই বিন্যাস ও সমাবেশ এই জিনিসটা দিয়ে মেইনলি বুঝায়টা কি, এটা দিয়ে কি মিন করতেছে। তো এইটা বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল নিই। ধরে নিই আমার কাছে 3টা খেলনা আছে, যার মাঝে এইরকম 3টা প্রিন্ট আছে। তাহলে 3টা খেলনার মাঝে 3টা জিনিস প্রিন্ট করা আছে, একটাতে এ, একটাতে বি আর একটাতে সি। এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এই যে আমার কাছে 3টা খেলনা আছে, এইখান থেকে আমি যদি 2টা করে নিয়ে প্যাটার্ন বানানোর ট্রাই করি। ভালো মতো বুঝো, 3টা খেলনা আছে, 3টার মাঝে ভিন্ন ভিন্ন 3টা প্রিন্ট আছে, এ বি সি। এখন এইখান থেকে আমার টার্গেট বা আমার টাস্ক হচ্ছে এইখান থেকে 2টা করে করে নিয়ে ভিন্ন ভিন্ন কতগুলো প্যাটার্ন তৈরি করা যায় সেটা একটু চিন্তা করা। তো সেটা যদি আমি তৈরি করতে যাই তাহলে একটু দেখো তো কেসটা কীরকম হবে, কতগুলো ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করা যাবে। এখন তুমি এখান থেকে তাহলে কি তৈরি করতে পারো, এ বি আমরা তৈরি করতে পারি, পারলাম, এটা একটা প্যাটার্ন। এ বি একটা প্যাটার্ন, তার মানে বিও আর একটা প্যাটার্ন। আবার এ সি একটা প্যাটার্ন, তার মানে সি এও একটা প্যাটার্ন। ঠিক একইভাবে বি সি একটা প্যাটার্ন, তার মানে সি বিও আর একটা প্যাটার্ন। তাহলে আমাদের মোটামুটি এই যে এই 6টা আমরা প্যাটার্ন পেলাম, এখান থেকে এই 3টা জিনিস থেকে যদি আমরা 2টা জিনিস নিয়ে কি করি, অ্যারেঞ্জ করি, সাজাই, প্যাটার্ন বানাই। এখন এইখানে মনে করো এবার এখন আমাদের টাস্কটা একটু ডিফারেন্ট করে দিল। এবার আমাকে বললো যে আচ্ছা দেখো এইখানে তো তুমি প্যাটার্ন তৈরি করছো, প্যাটার্ন তৈরি করার সময় কি হয়েছে, এ বি একটা প্যাটার্ন, বি এ আর একটা ডিফারেন্ট প্যাটার্ন, তাই না? এখন এইবার একটু কাজটাতে একটু ডিফারেন্স আসলো। এইবার আমাকে বলা হলো যে আচ্ছা এইবার আমার এই 3টা থেকে 2টা করে নিয়ে প্যাটার্ন বানাতে হবে না, বরং 2টা করে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে বা দল গঠন করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া দল গঠন আর আমাদের এই প্যাটার্ন বিল্ডিং এই দুইটার মাঝে বেসিক ডিফারেন্স কি, কোন জায়গাটায় ডিফারেন্স আসবে? ডিফারেন্সটা আসবে এইখানে, দেখো এইখানকার কেসে এই জিনিসটা এটা এ বি নিয়ে গঠিত, এইটাও এ আর বি নিয়েই গঠিত, কিন্তু এটাকে একটা ডিফারেন্ট প্যাটার্ন বলে আমরা রিকগনাইজ করতেছি, এইটাকে আরেকটা ডিফারেন্ট প্যাটার্ন বলে রিকগনাইজ করতেছি। কেন? কারণ এই যে এখানে আমরা কি করছি, অ্যারেঞ্জ যখন করছি এইখানে আসলে অর্ডারটা ম্যাটার করে, বুঝছি, ক্রম ম্যাটার করে। তার মানে কে আগে আসলো কে পরে আসলো এই জিনিসটা এইখানে কি করে, ম্যাটার করে যখন আমরা প্যাটার্ন বানাচ্ছি। তাহলে এইখানে আসলে অর্ডার ম্যাটার করতেছে। কিন্তু তুমি একটু একটা জিনিস চিন্তা করো তো, আমরা যখন দল গঠন করি, কোন একটা গ্রুপ তৈরি করি, এখন আমি বললাম যে আচ্ছা দেখো 3জন মিলে তোমরা তোমাদের ক্লাস থেকে গ্রুপগুলো তৈরি করো। তো একজন এসে বললো স্যার আমরা তৈরি করছি গ্রুপ রহিম, করিম এবং জামিল নিয়ে। এখন আরেকজন বললো আচ্ছা ঠিক আছে আমি তৈরি করছি জামিল, করিম এবং রহিম নিয়ে। আচ্ছা বলো তো এই দুইটা গ্রুপের মাঝে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই তো। আমি আলটিমেটলি কাকে আগে বলতেছি কাকে পরে বলতেছি, এই যে অর্ডার ব্যাপারটা, ক্রম ব্যাপারটা, আগে পরে এই বলার ব্যাপারটা, এইটা আগে পরে আমি রহিমকে আগে বলছি, করিমকে দ্বিতীয়তে বলছি, জামিলকে তৃতীয়তে বলছি। আরেকজন যদি জামিলকে আগে বলে, করিমকে তারপরে বলে, তারপরে রহিমকে বলে, ওর গ্রুপ আর আমার গ্রুপ কি আলাদা? মোটেও তো না। গ্রুপ অবশ্যই কি হবে, সেমই গ্রুপ, কারণ গ্রুপের কেসে ক্রম তো ম্যাটার করে না। আমার কাকে আগে বললাম কাকে পরে বললাম এইটা আগে পরে বলার ব্যাপারটাতে তো ওইটার উপর ডিপেন্ড করে তো আমার দল ভিন্ন হচ্ছে না। আরো সহজ এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, আমাদের একটা ক্রিকেট টিম যদি চিন্তা করি, একটা ক্রিকেট টিমে 11 জন সদস্য। এখন আমি কি করলাম, আমি বললাম যে আচ্ছা দেখো এই ক্রিকেট টিমে 11 জন সদস্য, এ হচ্ছে ওপেনিং করবে, এ হচ্ছে দ্বিতীয়, তারপরে এ 3 নাম্বার ব্যাটসম্যান, 4 নাম্বার ব্যাটসম্যান, এভাবে করে করে 1 থেকে 11 পর্যন্ত একদম সিরিয়াল ওয়াইজ বললাম। আরেকজন শাফল করে এলোমেলো করে বলল, কিন্তু ওই 11 জন, যেই 11 জন আমি বলছি ঠিক ওই 11 জনই বললো। এখন তুমি বলো তো ওর টিম আর আমার টিম কি আলাদা? মোটেও তো না। আমাদের দুইজনের টিম তো সেমই, কারণ আমরা একদম সেম মানুষজনের কথাবার্তাই বলছি। অ্যাজ আ হোল যদি আমরা চিন্তা করি অবশ্যই গ্রুপটা সেম। তার মানে এইবার টাস্কটাতে মেইনলি ডিফারেন্স কোন জায়গায় আসছে, যখন আমাকে গ্রুপ তৈরি করতে বলছে তখন আসলে এদের অর্ডার ম্যাটার করে না। তুমি কাকে সামনে রাখতেছো কাকে পেছনে রাখতেছো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার পুরোপুরি ওভারঅল যে অ্যাজ আ হোল এই যে আইডেন্টিটিটা, ওই গ্রুপটা ওইটা ইউনিক কিনা এটা ডিপেন্ড করে। তো এখান থেকে আমরা যদি 2টা করে নিয়ে গ্রুপ তৈরি করতে চাই তাহলে কতগুলো গ্রুপ হতে পারে একটু দেখো তো। 2টা করে নিয়ে গ্রুপ তৈরি করতে চাইলে হবে এ বি একটা গ্রুপ থাকলো। এরপরে তুমি কি বলতে পারবা বি এ আর একটা গ্রুপ? মোটেও না। বি এ কিন্তু এ বি যা গ্রুপ
বিও তো সেম গ্রুপ। তো আলটিমেটলি আমরা যখন গ্রুপ কনসিডার করতেছি তখন আসলে এ বি আর বি এ ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টিটি না, এরা সেম জিনিস। আর কি গ্রুপ তৈরি করা যেতে পারে? বিসি। আর কি গ্রুপ করা যেতে পারে? এসি। এই তো, তার মানে এইখান থেকে এই তিনটা এলিমেন্ট থেকে আমি যদি গ্রুপ তৈরি করি দুইটা করে নিয়ে, তখন আসলে এই তিনটা গ্রুপ তৈরি করা পসিবল। এই তিনভাবে গ্রুপ তৈরি করা পসিবল। তো এই যে দেখো, তাহলে আমরা কি করলাম, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট ছিল, সেইখান থেকে আমাদেরকে দুইটা করে নিয়ে একবার প্যাটার্ন বানাতে হলো, আরেকবার গ্রুপ তৈরি করতে হলো, একটা দল গঠন করতে হলো। এই যে দুইটা কাজ, এইখানেই মূলত বেসিক বিন্যাস আর সমাবেশের সংজ্ঞা আমরা কনসেপ্ট শিখে ফেলেছি। সেটা কিভাবে? এই যে এখানে যে কাজটা করছিলাম এইটা হচ্ছে বিন্যাস, আর এইখানে যে এই যে দল গঠন করছি, কমিটি গঠন করব, আমরা হচ্ছে গ্রুপ গঠন করব, এইখান থেকে এই ব্যাপারটুকু হচ্ছে সমাবেশ। তার মানে বিন্যাস আর সমাবেশের কেসে এগুলোকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, কিভাবে বলতে পারি? এখানে বলতে পারি এভাবে, কিছু সংখ্যক জিনিস থেকে পার্টিকুলার কিছু জিনিস নিয়ে, সবগুলোও নিতে পারি, কম সংখ্যকও নিতে পারি, পার্টিকুলার কিছু জিনিস নিয়ে আমরা যদি অর্ডারকে কি করি, প্রাধান্য দিয়ে বা অর্ডার ম্যাটার করে এমনভাবে সাজাই, তখন এই ব্যাপারটাকে আমরা বলবো কি? বিন্যাস। আর যদি এখান থেকে আমরা একটা কি করি, দল গঠন করি, গ্রুপ তৈরি করি, যেখানে অর্ডার ম্যাটার করবে না, কারণ গ্রুপ তৈরি করার সময় তো অর্ডার ম্যাটার করে না, তখন সেই ব্যাপারটুকু হচ্ছে সমাবেশ। বুঝছি? তাহলে এখানে বিন্যাস আর সমাবেশের একদম কোর কনসেপ্টটা আই গেস, যদি কেউ বিন্যাস ও সমাবেশ এই ব্যাপারগুলোর সাথেই টোটালি অপরিচিত হয়ে থাকো, তার এখান থেকে আই হোপ গঠিত হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম? আমরা এইখান থেকে সামারি করতে পারি এভাবে, যে আমরা প্রথমেই বিন্যাস এবং সমাবেশ এই জিনিসটা বলতে মেইনলি কি বোঝায় সেটার সাথে পরিচিত হলাম। যে বিন্যাস হচ্ছে আমি ওখান থেকে নিয়ে প্যাটার্ন তৈরি করব, যেই প্যাটার্নগুলো তো অবশ্যই অর্ডার ম্যাটার করবে, এই যেইভাবে সাজাচ্ছি এইগুলো হচ্ছে বিন্যাস। আর আমি যদি এখন জাস্ট এলিমেন্টের গ্রুপ তৈরি করি যেখানে অর্ডার ম্যাটার করবে না, তো সেইখানে ওই কাজটা হচ্ছে কি? সমাবেশ। এখন আমাদের মূলত এইখানে ফার্স্টলি আমাদের এখনকার প্রায়োরিটি, এখনকার আলোচ্য বিষয় হচ্ছে বিন্যাস, অর্থাৎ আমাদের এখন এই পুরো ভিডিওতে আমরা যতগুলো আলোচনা করব সেই সব জায়গায় অর্ডার ম্যাটার করবে। বুঝছি? কে আগে কে পরে এইটা অবশ্যই ম্যাটার করবে। আগে পরের উপর বেস করে কিন্তু আমাদের কি করবে, আমাদের কাউন্টিং আমরা বাড়াবো। দেখো এই যে এখানে এ আগে বি পরে, কিন্তু পরবর্তীতে এই সেম এলিমেন্ট এ আর বি দিয়েই গঠিত, কিন্তু ওলট পালট করে দিছি, বি কে আগে দিছি এ কে পরে দিছি। তো এই কারণে এইটাকে একটা ডিফারেন্ট কাউন্ট করছি, এটাকে ডিফারেন্ট কাউন্ট করছি। বুঝছি? চলে গেল। এইবার এখন আমরা দেখবো যে আচ্ছা এই যে বিন্যাস সমাবেশ, এইখান থেকে এইটা আসলে আমাদের রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কীরকম, অ্যান্ড এইখান থেকে আসলে প্রবলেম কীভাবে সেট করা যায়। তো চলো আমরা শুরু করি। এইখানে আমাদের এই ভিডিওটা যারা আমরা বেশিরভাগ মানুষ দেখতেছি, বেশিরভাগই কি একটা মোবাইল ফোনে দেখতেছি, তাই না? আমিও ভিডিওটা শ্যুট করতেছি একটা মোবাইল ফোনে। তো এখন মোবাইল ফোনের কেসে যদি তুমি একটু চিন্তা করো, আমাদের মোবাইল ফোনে কিন্তু বাংলাদেশে এখন আসলে মোবাইল ফোন নাম্বারগুলোতে ডিজিট কত? 11টা ডিজিট, তাই না? কিন্তু 2006 সাল কিংবা তার আগ পর্যন্ত, তার আগে কিন্তু ডিজিট 11টা ছিল না। আগে ডিজিট ছিল মোবাইল ফোনের নাম্বারগুলোতে 10টা করে। এখন কথা হচ্ছে কেন ভাইয়া 10টা করে কেন ছিল? আর 10টা করার থেকে যদি ওইটাই থেকে থাকে, তাহলে আমাদের 11টা করার প্রয়োজন কি পড়লো? সেই ব্যাপারটুকু একটু বোঝার ট্রাই করি, তাহলে আমাদের এই যে এখান থেকে যে এইখানে যে আসলে বিন্যাস ব্যাপারটা ইনভলভড, সেটুকু সম্পর্কে আইডিয়া পাবো। তো এখন একটু আমরা সিনারিওটা একটু আমরা এখন যতটা সিম্পলিফাইড আকারে দেখব, এতটা সিম্পলিফাইড না, আমরা জাস্ট একটা সিম্পলিফাইড ভার্সন দেখব। সিম্পলিফাইড ভার্সন বলতে আমি কি মিন করতেছি? দেখো ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল অপারেটর আছে না, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, তো এদের জন্য তো আসলে কোডটা ডিফারেন্ট, তাই না? গ্রামীণ ফোনের জন্য 017, কোনোটার জন্য 018, কোনোটার জন্য 013, এরকমভাবে ডিফারেন্ট। তো আমরা এই জিনিসটার জাস্ট আলোচনাটার সহজ করার সুবিধার্থে আমরা জাস্ট গ্রামীণ ফোন নিয়ে আলোচনা করব। তো আমরা গ্রামীণ ফোন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের কোডটুকু হচ্ছে ফিক্স, 017 ধরে নিলাম ফিক্সড থাকলো। এরপরে এইটুকু ফিক্সড চলে গেল, তাহলে এরপরে আমরা যে অন্যান্য ডিজিট নিব সেইগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে। তাহলে আমরা দেখি তো আমাদের 10 ডিজিটের নাম্বার 3টা তো ফিক্সড, তাহলে আমাদের বাকি থাকে 7টা ডিজিট, যেইগুলো এইখানে কি করতে পারে, ভ্যারি করতে পারে, ওগুলো ফিক্সড না। তাহলে এখানে আমরা 7টা বক্স বানায় ফেলি। হ্যাঁ, তাহলে 7টা বক্স যদি বানায় ফেলি, এখান থেকে কয়টা হলো? 1 2 3 4 5 6 7টা। এই যে 7টা বক্স, এই 7টা বক্সে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিট বসে ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল নাম্বার ফর্ম করবে। এখন একটু আমরা লজিক্যালি চিন্তা করি তো, যে আচ্ছা আসলে কতগুলো মোবাইল নাম্বার ফর্ম করা যাবে এইখানে, যদি আমরা 10 ডিজিটের মোবাইল নাম্বার নেই গ্রামীণ ফোন অপারেটরের,
তাহলে এখানে আমরা একটু চিন্তা করলে বুঝবো যে আমাদের যদি একটা মাত্র ডিজিট থাকতো, ধরে নিলাম একটা মাত্র ডিজিট আছে মোবাইল ফোনে, একটা মাত্র ডিজিট, ফিক্সডই, ওকে তো আর চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? আলটিমেটলি ওকে নিয়ে তো আমার অ্যারেঞ্জমেন্টের কিছু নেই, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে এইগুলোতে। এখন এইখানে দেখো তো, তাহলে এখানে কয়টা অপশন থাকতো, আমরা কয়টা প্যাটার্ন বানাতে পারতাম, কয়জনকে মোবাইল ফোন এর সংযোগটা দিতে পারতাম, ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সহজে আমরা যদি বিন্যাস সমাবেশের কোনো জ্ঞান নাও থাকে, আমরা কমন সেন্সেই বুঝতে পারতেছি 10 জনকে দেওয়া যেত। কিভাবে? 0 থেকে 9, এক ডিজিটের 0 থেকে 9 এটাই তো হতে পারে নাম্বারগুলো, তাই না? এর বাইরে তো অন্য কিছু হতে পারে না। তো আলটিমেটলি এখান থেকে 0 থেকে যদি 9 অপশন চিন্তা করি, তার মানে এখানে 10টা কি করা যেতে পারে, 10টা নাম্বার এখান থেকে ফর্ম করা যাবে। আচ্ছা, যদি 2টা ডিজিটের হইতো মোবাইল নাম্বারগুলো, তাহলে আসলে কি হতো? তাহলে আসলে যেটা হতো যে আচ্ছা, তাহলে মানে এইবার আমাদের 0 থেকে 99 পর্যন্ত ফর্ম করা যেত। কারণ দেখো এই যে 00, এরপরে 1 2 3 4 এভাবে করে করে কত দূর যেতে পারবা তুমি? 99 পর্যন্ত যেতে পারবা। তাহলে তোমার অপশন কতগুলো দাঁড়ালো? 100টা। তার মানে যদি আমাদের মোবাইল ফোন নাম্বার যদি 2টা ডিজিটের হতো, 2টা ডিজিট মানে আমি মিন করতেছি ফিক্সড ডিজিট বাদ দিয়ে, বুঝো? তাহলে 2টা ডিজিট যদি আমাদের এরকম থাকতো, তাহলে এখান থেকে আমরা 100 জনকে ডিফারেন্ট মোবাইল নাম্বার দিতে পারতাম। তো এখন এইভাবে করে আমরা যদি একটু সিম্পলি এইবার এখন নাম্বার দিয়ে চিন্তা না করে, নাম্বার দিয়ে চিন্তা করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু আমরা এই জিনিসটাকে একটু মেথডিক্যাল অর্ডারে চিন্তা করি। কিভাবে? সেটা এইভাবে যে তুমি খেয়াল করো তো, এইখানে দেখো এই ঘরটার জন্য অপশন কতগুলো তোমার বসানোর, দেখো তো বসানোর অপশন হচ্ছে 10টা, তাই না? কারণ 0 থেকে 9 সব কিছু বসানো যাবে, থাকলো এখানে একটা ডিজিট বসলো। আচ্ছা, তারপরে বলো তো এই ঘরে তাহলে ডিজিট বসানোর অপশন কতগুলো? এখানেও 10টা, কারণ নাম্বার তো রিপিট হতে পারবে। এখানে যদি 7 বসে, এমন কোনো কথা আছে এখানে 7 বসতে পারবে না? অফকোর্স বসতে পারবে, এখানে যে কোনো কিছু বসতে পারবে। তার মানে এই ঘরটার জন্য অপশন কিন্তু 10টা। তাহলে আমরা কি বলতে পারি না যে আচ্ছা ভাইয়া, এই ঘরটায় ধরে নিলাম এখানে প্রথমে বসাবো, এই ঘরটায় তার মানে আমাদের অপশন পাচ্ছি 10টা অপশন। এন্ড এই প্রত্যেকটা অপশনের জন্য, ফর এভরি অপশন সেটিং হিয়ার, এখানে যে ডিজিটটা বসতেছে এটার প্রত্যেকটার জন্য, 10টার প্রত্যেকটার জন্যই এইখানে আবারও 10টা অপশন। তাহলে এখন একটু দেখো তো, এই 10টার প্রত্যেকটার জন্য এখানে 10টা, তার মানে কয়টা মোট? 10 × 10 100টা। কিভাবে আরো সহজে বলি, আমি ধরে নিলাম যে আমার একটা ক্লাসে 25 জন শিক্ষার্থী আছে, এই 25 জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছে 10টা বই আছে, তার মানে আলটিমেটলি টোটাল বই সংখ্যা কত? 25 × 10 250টা। ঠিক ওই জিনিসটাই এখানে হচ্ছে, এই ডিজিট এই জায়গাটায় বসতে পারে 10টা ডিজিট। এই 10টা ডিজিট যারা বসতে পারে, ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, প্রত্যেকের জন্য এইখানে আবার আরো 10টা অপশন, আরো 10 জন বসতে পারে। তাহলে এই প্রত্যেকে, এখানে যদি 7 হয়, 7-এর জন্য অপশন 10টা, 8-এর জন্য অপশন 10টা, 9-এর জন্য 10টা, এভাবে করে করে 10টার জন্য 10টা, প্রত্যেকের জন্য 10টা। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 10 × 10 টোটাল অপশন আমাদের 100টা। এই যে এই ব্যাপারগুলা, তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা, একটা ডিজিট হলে অপশন হচ্ছে 10টা, যদি 2টা ডিজিট হয় তাহলে অপশন হচ্ছে 100টা, 3টা ডিজিট হলে তখন কি হবে? 10 × 10 × 10, 3টা 10 গুণ হবে, তার মানে 10⁻³ হবে। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের আসলে এইখানে আমাদের কতগুলো বসানো যায় বলো তো? এখান থেকে বসানো যাচ্ছে কত? এখান থেকে বসানো যাচ্ছে 7টা ঘর আছে, 7টা ঘর। তাহলে আমরা একটু আগেই তো সেন্সটা বিল্ড করে ফেলছি, যতগুলো ঘর থাকবে যেহেতু প্রত্যেকটা ঘরে বসানোর জন্য আমাদের অপশন মোটামুটি 10টা সবগুলোর জন্য। তো তার মানে বুঝাই যাচ্ছে 7টা ঘর, তাহলে প্রত্যেকটার জন্য 10টা করে, 10 10 10 10 10 10 10, এভাবে করে হয়ে যাবে কত? 10⁻7। 10⁻7 কেন? কারণ 7টা 10 পরস্পর গুণ হয়ে যাচ্ছে। তো 10⁻7 মানে কি বলতো? 10⁻7 মানে হচ্ছে একের পেছনে কয়টা শূন্য? 10 হলে শূন্য হয় একটা, 10⁻7 হলে তার মানে অবশ্যই একের পেছনে 7টা শূন্য। 7টা শূন্য আসলে হলে কতগুলো সংযোগ দেওয়া যাচ্ছে একটু বুঝি তো আমরা। 7টা শূন্য হলে আসলে সংযোগ দেওয়া যাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপরে এই যে 7টা শূন্যই থাকলো, তার আগে থাকলো 1, তাহলে কোটি। 1 কোটি মানুষকে কি দেওয়া যাচ্ছে আসলে এইখান থেকে আমরা সংযোগ দিতে পারতেছি, বুঝছি? তাহলে যখন 10টা ডিজিটের নাম্বার মোবাইল নাম্বার ছিল, আমরা যদি একটা সার্টেন অপারেটরের গ্রামীণ ফোন অপারেটরের কথা চিন্তা করি, তখন আসলে এইভাবে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি মানুষকে কিন্তু কি দেওয়া যাচ্ছে? সংযোগ দেওয়া এখান থেকে যাচ্ছে। এই যে তার মানে আমরা পেলাম যে আচ্ছা, যখন 10 ডিজিটের নাম্বার ছিল কোনো একটা সার্টেন অপারেটরের জন্য 1 কোটি মানুষকে সংযোগ দেওয়া যাচ্ছিল। কিন্তু এখন তুমি দেখো তো বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বাড়তেছে না? তো এখন এইখানকার কেসে এই যে ক্রমাগত জনসংখ্যা বাড়তেছে, সো আলটিমেটলি
1 কোটি এই নাম্বারটা কি ক্রস করে যেতে পারে না? মোবাইল ফোন ইউজারের নাম্বার ধীরে ধীরে বাড়তেছে, দেশের জনসংখ্যা বাড়তেছে, মোবাইল ফোন ইউজারের নাম্বার বাড়তেছে, আবার একই মানুষ একাধিক সিম ওন করে। সো আলটিমেটলি এই নাম্বারটা কিন্তু খুব সহজে 1 কোটি ক্রস করে যেতে পারে। তো যার কারণে 2006 সালে যেটা করা হয় সেটা হলো এই যে মোবাইল ফোন নাম্বারের লেন্থটাকে 10টা থেকে 11টাতে নিয়ে যাওয়া। আচ্ছা, 11টাতে নিয়ে গেলে তাহলে কি হচ্ছে একটু চেঞ্জটা দেখো তো। 11টাতে নিয়ে গেলে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় আরেকটা আমাদের স্পেস পাচ্ছি। আরেকটা স্পেস পাচ্ছি মানে কি, এর জন্যও তো অপশন 10টা। বুঝছো ব্যাপারটা? আমাদের প্রত্যেকটা ঘরের জন্যই তো অপশন 10টা। রিপিটেশন সম্ভব। এক জায়গায় 7 বসছে তার মানে আরেক জায়গায় 7 বসবে না, ব্যাপারটা তো এমন না। প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ঘরের জন্য আমাদের অপশন 10টা। একটা ঘর আমি বাড়ায় দেওয়া মানে কি জানো? একটা ঘর বাড়ায় দেওয়া মানে এই সববার অপশন ছিল 10⁻7, এর সাথে আরেকটা এখানে যুক্ত হলো, এদের সবার জন্য আবার 10টা করে অপশন। সো আবারও গুণ হয়ে যাবে এটা, তার মানে আবারও যদি গুণ হয়ে যায় তখন হয়ে যাচ্ছে 10⁸8, অর্থাৎ এইবারের সংখ্যাটা 1 কোটি থাকতেছে না, কোথায় যাচ্ছে? 10 কোটি হয়ে যাচ্ছে। সো আমরা যতগুলো ঘর অ্যাড করব ততবার কিন্তু 10 করে গুণ হয়ে যাবে। এখন এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি দেখো এইখানে খুব সহজেই নাম্বারটা অনেক বাড়ানো যাবে, কারণ এইখান থেকে তুমি একটু চিন্তা করো, এইখানে 10 কোটি হলো একটা সার্টেন অপারেটরের জন্যই, জাস্ট গ্রামীণ ফোনকেই 10 কোটি নাম্বার তাদেরকে দেয়া যেতে পারে। এখন এখানে তুমি আরো 2টা ঘর বাড়ায় দাও তো, 10 কোটি থেকে আরেকটা যদি ঘর বাড়ায় দেই তাহলে কি হয়ে যাবে? 100 কোটি হয়ে যাবে, তারপরে 1000 কোটি হয়ে যাবে, যেটা অনেক বড় একটা নাম্বার। বোঝা গেছে? সো আলটিমেটলি এই যে এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্যাটার্নের কাজ, বিন্যাস সমাবেশের কাজ দেখতে পাচ্ছি। এখন আরো একটা এক্সাম্পল দিই, কিরকম সেটা দেখো তো। এই ভিডিওটা আমরা বেশিরভাগ মানুষ কোথায় দেখতেছি? অলমোস্ট সবাই আমরা এটা ইউটিউবে দেখতেছি, তাই না? এখন ইউটিউবের কেসে কি হয়, ইউটিউবের প্রত্যেকটা ইউনিক ভিডিওর জন্য এক একটা কি থাকে, ইউনিক লিঙ্ক থাকে একটা, ওটাকে ইউআরএল বলি আমরা, তাই না? তো এই যে ইউআরএল বা লিঙ্কটা, এই লিঙ্কটা আমি একটা ভিডিও আপলোড করলে সেটা তোমার সাথে কখনো মিলবে না। তুমি একটা ভিডিও আপলোড করছো, আমি একটা ভিডিও আপলোড করছি, এই দুইটা কখনো মিলবে না। এদেরকে অবশ্যই স্বতন্ত্র হতে হবে, ইউনিক হতে হবে, ভিন্ন হতে হবে। তো এখন এই ভিন্ন হওয়ার কেসে তুমি একটু চিন্তা করো তো, ওরা যদি এরকম 2, 5, 10 এরকম অপশন রাখতো, খুব সহজেই কিন্তু আমরা নাম্বারটা কি করতে পারতাম, এক্সিড করে ফেলতে পারতাম না? কিন্তু আসলে দেখা যায় কি জানো, ইউটিউবের তুমি যদি ইউআরএল এর লেন্থটা দেখো, এই ইউআরএল এর লেন্থ হয় 11 লেন্থ হয়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হয়ে গেছে আই গেস। এই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12। আচ্ছা, একটা আমরা ইরেজ করে দিই। মোটামুটি 11 লেন্থের হয় ইউআরএলটা। এখন এই 11 লেন্থের যদি ইউআরএল হতো আর এখানে যদি মাত্র 10টা করে অপশন হতো, তাহলে আসলে নাম্বারটা কত হতো? 10⁻11, তাই না? এখন এই ব্যাপারটাকে এইখানে আসলে ইউটিউবের ইউআরএল এর কেসে প্রত্যেকটা এই ঘরের জন্য, এখানে যেমন প্রত্যেকটা ঘরের জন্য অপশন 10টা, এইখানে প্রত্যেকটা ঘরের জন্য অপশন কতগুলো করে জানো? 64টা অপশন। এখন 64টা অপশন, আচ্ছা অপশনগুলোও বলে দিই। অপশনগুলো হচ্ছে 0 থেকে 9, 10টা। ইংলিশ আমরা যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের ছোট হাতের অক্ষর স্মল এ থেকে জেড 26টা, ক্যাপিটাল এ থেকে জেড আরও 26টা, 26 26 কত হয়ে গেল? 52, 52 10 62, আর লাস্ট দুইটা হচ্ছে একটা হাইফেন আর আন্ডারস্কোর। তো এখন এই যে 64টা অপশন, এই 64টা অপশনের কারণে দেখো এখন লাভটা কি হলো, সুবিধাটা কি হলো, খেয়াল করো। আমাদের প্রত্যেকটা ঘরের জন্য 64টা করে অপশন পাচ্ছি। এই ঘরের জন্য 64টা, এই ঘরের জন্য 64টা, প্রত্যেকটা ঘরের জন্য এভাবে করে করে 64টা। তার মানে একটু আগেই তো আমরা দেখছি প্রত্যেকটা ঘরের জন্য যদি 10টা করে অপশন হয়, সবগুলো গুণ হয়ে যাচ্ছে। এইখানে দেখো তো, প্রত্যেকটা ঘরের জন্য যেহেতু 64টা করে অপশন, এইখানে 64টা কতবার গুণ হবে? 11 লেন্থের, 11টা স্পেস আছে, 11টা ঘর আছে, তাহলে 11 বার গুণ হবে। 11 বার গুণ হবে মানে কি জানো? 11 বার গুণ হবে মানে 64 টু দি পাওয়ার 11 হয়ে যাবে, 64 টু দি পাওয়ার 11। এন্ড এই যে দেখো আলটিমেটলি এই নাম্বারটা এত হিউমঙ্গাস একটা নাম্বার, এটা হিউজ একটা নাম্বার। এটা কত বড় নাম্বারটা সেটা বোঝানোর জন্য টু পুট দ্যাট ইনটু পার্সপেক্টিভ আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, যাতে করে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই নাম্বারটা আসলে কত বড়। এইখানে এই নাম্বারটা এত সংখ্যক ভিডিও যদি আমরা প্রডিউস করতে পারি, ইউটিউবে আপলোড করা যায়, তখন আসলে কি হবে? তারপরে ইউটিউবের সামহাও অন্য কোনো সিস্টেম ইনক্লুড করতে হবে, হয় অপশন বাড়াতে হবে, না হয় ঘর বাড়াতে হবে, এরকম কিছু করতে হবে, সো দ্যাট আরও ভিডিওকে অ্যাকোমোডেট করা যায় ইন টার্মস অফ ইউআরএল। এখন এই নাম্বারটা এত বড় যে আমরা দুনিয়ায় এখন যত মানুষ এক্সিস্ট করে পৃথিবীতে, এখন এই প্রত্যেকে আমরা পৃথিবীর এক্সিস্টিং যত মানুষ আছে সবাই যদি
প্রতি মিনিটে একটা করে ভিডিও আপলোড করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে এত সংখ্যক ভিডিও প্রডিউস করতে টাইম লাগবে 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছরও না। এইটাতে সময় লাগবে 17,000 বছরেরও বেশি। অ্যান্ড সেইটা কোন রেটে? প্রতি মিনিটে যদি আমরা পৃথিবীর সবাই একটা করে ভিডিও আপলোড করতে থাকি। বুঝছি? তার মানে এই যে দেখো আল্টিমেটলি আমাদের প্রত্যেকটা ঘরের জন্য অপশন বাড়ানোতে এই নাম্বারটা এত হিউমঙ্গাস হয়ে গেছে। বুঝতে পারছি? সো আল্টিমেটলি এইখান থেকে এখন তুমি যদি জিজ্ঞেস করো যে আচ্ছা তাহলে ইউটিউব কি আসলে কখনো ওর ইউআরএল শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা শেষ হয়ে যেতে পারে কি? টেকনিক্যালি ইয়েস, কারণ এটা একটা সসীম সংখ্যা, সসীম সংখ্যার যে বড় সংখ্যা এক্সিস্ট করে, বাট প্র্যাকটিক্যালি নো, কারণ এতগুলো নাম্বারের আসলে প্রডিউস করে, এটা হিউজ একটা নাম্বার। বুঝছি? তো আলটিমেটলি আমি এখান থেকে কয়েকটা এক্সাম্পল দিয়ে জাস্ট এই ব্যাপারটা যে কত ইন্টারেস্টিং, এই ব্যাপারটার যে আসলে কতগুলো অ্যাপ্লিকেশন হতে পারে সেই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করলাম। এখানে আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিছি, চেষ্টা করছি রেলেভেন্ট এক্সাম্পল দেওয়ার। আমরা একটা মোবাইল নাম্বার বাংলাদেশের কেসে 10টা থেকে 11টা হয়েছিল, কেন হয়েছিল, এটাতে লাভটা কি হলো, সেই ব্যাপারটাকে বোঝানোর ট্রাই করছি। আর এই যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতেছি, ইউটিউবের ইউআরএল নিয়ে একটা এক্সাম্পল দিছি। বুঝছি? এখন এরকম শত শত হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে যেগুলো নিয়ে আমরা নিজেরা ডিল করতেছি, যেখানে প্যাটার্ন ইনভলভড, কিন্তু আমরা হয়তো ওভাবে কনসিয়াসলি খেয়াল করি না। বুঝছি? সো আলটিমেটলি এখন টেকনোলজি যেভাবে কন্টিনিউয়াসলি গ্রো করতেছে কারেন্ট ওয়ার্ল্ডে, এইখানে আসলে প্যাটার্ন রেকগনাইজ করা, প্যাটার্ন কতগুলো আছে সেইটা বের করা, প্যাটার্ন ফাইন্ড করা, এইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্যাটার্ন কতগুলো আছে রিকগনাইজ করা, এইগুলোর উপরই বেস করে হিউজ কিছু ফিল্ড আছে। বুঝছি? সো আলটিমেটলি এই ব্যাপারটা, এই যে বিন্যাস এবং সমাবেশ, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই অ্যাপ্লিকেশন আছে এই ব্যাপারটা। তো আমরা এই যে এত চমৎকার বা এত ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম, এইবার আমরা এখন কি করব, এইটার বেসিক কিছু কাজে ডিপ ডাইভ করব এবং আমরা বোঝার ট্রাই করব যে আচ্ছা এইখান থেকে বেসিক কাজগুলো কিভাবে হতে পারে, কোন শর্তে কিভাবে কাজ হচ্ছে, কোন একটা সার্টেন শর্ত দিয়ে দিল, সেখানে আমরা আসলে কি কাজ করতে পারি, এই কাজগুলো কিভাবে করা যায়, সেই ব্যাপারগুলোই দেখার ট্রাই করব। সো আই হোপ এই পর্যন্ত আমরা সব ঠিকঠাক বুঝছি। আগাই তাহলে। এইবার আমরা দেখব গণনার যোজন বিধি। আচ্ছা প্রথমে আমরা একটু বুঝি, খেয়াল করো তো আমাদের আসলে এই পুরো চ্যাপ্টারে মেইনলি কাজটা কি? মেইনলি কাজটা হচ্ছে যে আমাদের কাউন্ট করা, কতগুলো দল তৈরি করা যাবে এটা কাউন্ট করতে হবে, কতগুলো প্যাটার্ন তৈরি করা যাবে এগুলো কাউন্ট করতে হবে। তো এই যে কাউন্ট যদি করতে চাই তাহলে কাউন্টিংয়ের আসলে আমাদের কি দরকার? প্রথমে নিয়ম জানা দরকার যে কাউন্টিংয়ের কেসে নিয়ম কি। তো কাউন্টিংয়ের কেসে মেইনলি দুইটা নিয়ম খুব প্রমিনেন্ট। সেটা কি? একটা হচ্ছে কাউন্টিংয়ের কেসে কখন আমরা যোগ করব, আর আরেকটা হচ্ছে কাউন্টিংয়ের কেসে কখন আমরা গুণ করব। তো এই যে কাউন্টিংয়ের কেসে কখন যোগ করব আর কখন গুণ করব, এই সেন্সটা বিল্ড করা, এই ব্যাপারটুকুর জন্যই আমাদের গণনার যোজন বিধি এবং গণনার গুণন বিধি আছে। এখন এইখানে দেখো গণনার তো ব্যাপারটা বুঝছি, কাউন্টিংয়ের যোজন মানে হলো যোগ, বিধি মানে হলো নিয়ম। ওই যে আমি যা বলছি তাই, যে গণনার কেসে কখন যোগ করব, যোগের নিয়মটা কি, আর কখন গুণ করব, গুণের নিয়মটা কি, এই ব্যাপারগুলো এখানে আসলে সিস্টেমেটিক্যালি এক্সপ্লেইন করা হয়। এখন এই ব্যাপারটা, এই যে গণনার যোজন বিধি এবং গণনার গুণন বিধি, এইগুলো আসলে আমরা সত্যি কথা বলতে মোটামুটি সবাই এই জিনিসগুলো জানি, বুঝি, হয়তোবা এই জিনিসটাকে ওভাবে কনসিয়াসলি আমরা রিকগনাইজ করিনি। বুঝছি? এখন এই ব্যাপারটুকু যে আমরা আসলেই জানি, অ্যান্ড চ্যাপ্টারের শুরুতেই তোমাকে বলছিলাম না যে এই চ্যাপ্টারটার অনেক বড় একটা পোর্শন জুড়ে কি আছে, সেন্স বিল্ডিং, লজিক্যাল রিজনিং, আমাদের কমন সেন্স কাজে লাগানো। এখন সেইটার একদম প্রথম অ্যাপ্লিকেশন এখানে আমরা একটু দেখব। কিভাবে? আমরা গণনার যোজন বিধি, গুণন বিধি আমরা ধরে নেই এগুলো পরবর্তীতে, এগুলো নিয়ে এখন চিন্তাই বাদ। আমরা জাস্ট ছোট্ট দুইটা এক্সাম্পল দেখি, আমরা দেখি এইখান থেকে আমরা আসলে উত্তরটা দিতে পারতেছি কিনা। এই উত্তরটা দিতে পারার সেন্সটাই মূলত এই দুইটা জিনিস। বুঝছি? তাহলে আগে আমরা এক্সাম্পলটা দেখি, উত্তরটা দিতে পারার সেন্সটা আমাদের আছে কিনা সেটা একটু চেক করি খালি। খেয়াল করো, ধরে নাও আমি রাজশাহী থেকে ঢাকায় যাব। এই রাজশাহী একটা জায়গা, ঢাকা আর একটা জায়গা। এখন আমার টাস্কটা কি, কাজটা কি? আমার টাস্ক হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় যাওয়া। আমাদের ঢাকা হচ্ছে ডেস্টিনেশন, ইনিশিয়াল প্লেসটা হচ্ছে রাজশাহী। এখন তোমাকে বলা হলো যে আচ্ছা দেখো, রাজশাহী থেকে ঢাকায় যদি বাসে করে যেতে হয় তাহলে উপায়, মানে রুট আছে বা রাস্তা আছে, উপায় আছে 3টা। আচ্ছা তাহলে এই যে এই 3টা উপায় আছে, আমরা এগুলোকে এই কালার দিয়ে ডিনোট করলাম, এগুলো হচ্ছে বাসে যাওয়ার উপায়। এখন আবার দেখা যাচ্ছে যে প্লেনে করে যদি আমরা রাজশাহী থেকে ঢাকায় যেতে চাই তাহলে আসলে উপায় আছে 2টা। তাহলে এখন এইগুলোকে আমরা
এই অন্য একটা কালারে ডিফাইন করলাম। আচ্ছা তাহলে তুমি একটু নিজে চিন্তা করে বলো তো, এইখানে একদম কমন সেন্সে জবাব দাও যে আচ্ছা তাহলে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার মোট উপায় কয়টা? অফকোর্স 5টা। জাস্ট এখানে থেকে 3টা 2টা 5টা, মানে এই কনটেক্সটে আমরা অন্য কোনো তথ্য না দেওয়া থাকলে। তাহলে এই যে এই ব্যাপারটা এখানে তুমি কি করলা, যোগ করলা না? এই যোগের সেন্সটা আমাদের আছে না? এই যোগের সেন্সটা যে আছে, এই ব্যাপারটুকু নিয়েই গণনার যোজন বিধি। এই ব্যাপারটুকু নিয়েই গণনার যোজন বিধি আমাদের কাছে মনে হচ্ছে আরে এটা তো খুবই সহজ, এটা তো খুবই প্রমিনেন্ট, এখানে মানে বোঝা না বোঝার কি আছে? পড়াশোনা না জানা মানুষও তো এটা বলতে পারবে যে হ্যাঁ 3টা আর 2টা মিলে 5টাই হচ্ছে। এখানে যদি আরো একটা অপশন থাকতো, ধরে নেওয়া যাক রেলপথ অর্থাৎ ট্রেনে যাওয়া যায় আরো একভাবে, তাহলে কয়টা হতো? 6টা হতো। তো ঠিক এই যে এই ব্যাপারটা, এই সেন্সটা আমাদের আছে, এই জিনিসটাকে জাস্ট আমরা একটু কি করব, ক্যাটাগরাইজ করব বা একটু সিস্টেমেটিক্যালি জানবো। এইটাই হচ্ছে গণনার যোজন বিধি। এইবার আরেকটা এক্সাম্পল নেই, সেটা কি? সেটা হচ্ছে এরকম যে গণনার গুণন বিধির এক্সাম্পলের কেসে এখানে আমরা এইভাবে চিন্তা করি যে আচ্ছা একটু আগে আমরা কি করছিলাম বলো তো, রাজশাহী থেকে ঢাকায় গেছিলাম, তাই না? তো এইবার আমরা একটু চিন্তা করি যে ধরে নাও আমরা রাজশাহী থেকে প্রথমে কোথায় যাব, ধরে নিলাম মাঝখানে একটা জায়গা টাঙ্গাইল, সেখানে যাব। তারপরে এই টাঙ্গাইল থেকে আমরা ঢাকায় যাব। এইবার আমাদের টাস্কটা, মেইন যে টাস্কটা সেটা কিন্তু এটাই, রাজশাহী থেকে ঢাকা পৌঁছানোই আমার মেইন টাস্ক। কিন্তু এইখানে আসলে একটা ইন্টারনাল স্টেপ চলে আসছে মাঝখানে। এইবার আমাকে বলা হয়েছে যে আচ্ছা দেখো, রাজশাহী থেকে টাঙ্গাইল যাওয়ার উপায় হচ্ছে 2টা। ফাইন, থাকলো 2টা। এরপরে বলা হয়েছে আবার টাঙ্গাইল থেকে ঢাকা পৌঁছানোর উপায় হচ্ছে 3টা। এইখানে টোটাল উপায় 3টা। তাহলে এইবার আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো দেখি তাহলে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার টোটাল উপায় কয়টা? ভালো মতো বুঝো, গতবার তো জিনিসটা খুবই প্রমিনেন্ট ছিল। জাস্ট রাজশাহী থেকে প্লেনে যাওয়া যায় এতভাবে, ট্রেনে যাওয়া যায় এতভাবে, বাসে যাওয়া যায় এতভাবে। অবশ্যই সবগুলো জিনিস একই ডেস্টিনেশনে আমাদের একদম লিড করতেছে, একই কাজ সম্পাদন করতেছে, যোগ করে দিছি। এইবার আমাকে বলছে যে আচ্ছা আমাদের মেইন টার্গেট রাজশাহী থেকে ঢাকা যাওয়া, কিন্তু আমাদের আসলে মাঝখানে আরো একটা জায়গায় ওখানে লিড করতে হবে, সেখান থেকে ঢাকা যেতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, রাজশাহী থেকে টাঙ্গাইল যাওয়া যায় 2ভাবে, আর দেওয়া আছে টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়া যায় 3ভাবে। তাহলে কি হলো? তাহলে আলটিমেটলি আমরা দেখতেছি, এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা একটু আমাকে ভেবেচিন্তে বলো তো তাহলে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার টোটাল উপায় কি, টোটাল উপায় কতগুলা? এইখানে আমাদের উত্তরটা আসবে 2 × 3। এইখানে 2টা উপায়, এখানে 3টা উপায়, 2 × 3 টোটাল উপায় হবে 6টা। এখন এটা কেন গুণ হলো? গুণ হওয়ার সেন্সটা আছে কিনা জাস্ট এইটুকু চেক করলেই হবে। জাস্ট এইটুকু তুমি ভেবেচিন্তে বলো যে এই যে এখানে যে আসলে গুণ হবে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা। তুমি কাউন্ট করে প্রথমে বলো, কোনো সমস্যা নেই, আমরা তো সেন্সটা বিল্ড করবো, কোনো এটাতে ঝামেলা নেই। জাস্ট এইটুকু আমরা বুঝতেছি কিনা। এই সহজ দুটো এক্সাম্পল আমরা যদি নিজের সেন্স থেকে বুঝতে পারি, আনসার করতে পারি, তাহলেই আসলে মোটামুটি আমাদের এই দুইটার সেন্সটা ইন্টারনালি আমাদের মাঝে আছে। এখন জাস্ট এটাকে আমরা সিস্টেমে নিয়ে আসবো, এই ব্যাপারটাকে একটা বিধিবদ্ধ করব কাজটাকে। এই কাজটা একটা কাজ আমরা পারি, কিন্তু আমরা আলটিমেটলি আমরা বুঝি না যে ওটার মাঝে একটা সাবকনশিয়াস নিয়ম আছে। এই যে সাবকনশিয়াস নিয়মটা, এই সাবকনশিয়াস নিয়মটা আমরা এবার এটাকে কনশিয়াসলি জানবো। খেয়াল করি তাহলে সেটা কিরকম। এখানে খেয়াল করো, গণনার যোজন বিধির কেসে তোমার যদি একটা সার্টেন কাজ, একটা নির্দিষ্ট কাজ, ওই একটা কাজই, ওই কাজটাই ভিন্ন ভিন্ন উপায়ে বিভিন্ন রকম বিভিন্ন সংখ্যক উপায়ে করা যায়, তাহলে আসলে কি হবে, তখন আসলে আলটিমেটলি আমাদের সবগুলো উপায় যোগ হবে। আমরা যদি একটু সিস্টেমেটিক্যালি বলি, একটা নির্দিষ্ট কাজই, একটা সার্টেন একদম সিম্পল একটা কাজই, সেইখানে এই আমাদের মেইন কাজ এখানে কি ছিল, রাজশাহী থেকে ঢাকা যাওয়া। এই কাজটা বিভিন্ন উপায়ে, মনে করো যে প্রথম উপায়ে এল সংখ্যক ভাবে কাজটা সম্পন্ন করা যায়। প্রথম উপায় কি ছিল, বাসে যাওয়া। তারপরে মনে করো যে এইখানে প্লেনে আরেকটা উপায়, ওই উপায়ে এম সংখ্যক ভাবে করা যায়, এখানে 2ভাবে করা যেত। আরেকটা উপায় ছিল, সেটা কি, ট্রেনে যাওয়া যায়। সেইখানে মনে করো এন সংখ্যক উপায়, এন মানে হচ্ছে এখানে 1, কারণ ট্রেনে একভাবে যাওয়া যেত, সেইগুলো করা যায়। তাহলে আসলে কি হচ্ছে বলতো, একই তো কাজ, একই জায়গায় তো লিড করতেছে, একদম সেম জিনিসটাই সম্পাদন করতেছে। তো যখন সেম জিনিসটাই সম্পাদন করতেছে, তখন আসলে কি হচ্ছে, আলটিমেটলি এই সবগুলো অপশন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে এইখানে আমরা যদি লাস্ট লাইন বলি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা সার্টেন কাজ, ওই সেম কাজটাই, কাজের কোনো চেঞ্জ আসেনি, কাজের মাঝে কোনো ইন্টারনাল স্টেপ এগুলো এই ধরনের কিছু আসেনি, ওই সেম কাজটাই আমরা সম্পাদন করছি কিভাবে একটা উপায়ে এল সংখ্যক ভাবে, আরেকটা উপায়ে এম সংখ্যক ভাবে, আরেকটা উপায়ে এন সংখ্যক ভাবে, সেম কাজটাই, কিন্তু কাজে কোনো চেঞ্জ আসেনি, কোনো ইন্টারনাল স্টেপও আসেনি। তাহলে কি হবে, টোটাল স্টেপ নাম্বার, ওই কাজটা কতভাবে টোটালি করা যাবে, সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আসলে আমাদের উপায় সংখ্যা টোটাল হবে এল
প্লাস এম প্লাস এন এই সংখ্যক। বুঝছি। এইবার এখন একটু গণনার গুণবিধি এই ব্যাপারটুকুতে যাই, আমরা এগুলো ইরেজ করে দিই। এইখানে এইটার স্টেটমেন্টটা এইভাবে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা কোনো একটা কাজ করতে গিয়ে দেখো এইখানে আমার আর থেকে রাজশাহী থেকে ঢাকা যাওয়া এইটা মেইনলি আমাদের হচ্ছে মেইন কাজ ছিল। এখন এই কাজটা করতে গিয়ে আমাদের যদি এমন হয় যে এইটার একটা কাজের মনে করো প্রথম ধাপে এইটা টোটালি করা যায় এল সংখ্যক উপায়ে, বা আচ্ছা এলই লিখি, এল সংখ্যক উপায়ে এইটার ফার্স্ট ধাপটা করা যায়, তারপরে এইটার সেকেন্ড ধাপটা কি করা যায়, সেকেন্ড ধাপটা এম সংখ্যক উপায়ে করা যায়, তাহলে আসলে কি হবে, তাহলে আসলে এখানে এই দুইটা জিনিস গুণ হয়ে যাবে যদি আমরা টোটাল উপায় সংখ্যা জানতে চাই। বুঝছি। তাহলে এখান থেকে এল ইন্টু এম হবে। কেন হবে যাচ্ছি দাঁড়াও। এখন আমাকে বলো তো যদি এখান থেকে এইখানে আমরা ঢাকা না পৌঁছাইতাম, ধরে নাও এখানে আমরা ঢাকায় পৌঁছাইনি, এখানে আর একটা ডেস্টিনেশন লিখছি, তাহলে সিম্পলি একটা যে কোনো একটা ডেস্টিনেশন লিখি, ধরে নাও এখান থেকে এটা ঢাকা না, এটা অন্য আরেকটা কিছু, এখানে মনে করো কিছু একটা দিলাম, এইখানে ঢাকা। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, আর থেকে টিতে পৌঁছাইতে হবে, টি থেকে এম তে পৌঁছাইতে হবে, এম থেকে আবার ডিতে বা ঢাকায় পৌঁছাতে হবে। এইটার আবার মনে করো তিনটা উপায় আছে। তাহলে এইবার বলো তো তাহলে কি হবে, এইবার আমরা দেখতেছি এই কাজটা আসলে কতগুলো স্টেপে একটার পর একটা ডিপেন্ডেন্ট স্টেপে চলে আসছে। সেটাতে কি, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা দেখতেছি যে আর থেকে আমাদের যদি এম এ পৌঁছাতে হয় আগে টিতে পৌঁছাতে হবে, তাই না? ঠিক একইভাবে সরি ওভারঅল বলি, আর থেকে যদি ডিতে পৌঁছাতে হয়, ডিতে পৌঁছাতে গেলে তো আগে এম তে পৌঁছাতে হবে, এম এ পৌঁছাতে গেলে টিতে পৌঁছাতে হবে। সো এইভাবে করে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতেছি যে আচ্ছা এই কাজটার মাঝে অনেকগুলো স্টেপ চলে আসছে। এখন এই অনেকগুলো স্টেপের কেসে আমরা দেখতেছি যে এইখানে ফার্স্ট স্টেপে উপায় আছে এল সংখ্যক, সেকেন্ড স্টেপে এম সংখ্যক, তারপরে স্টেপে এন সংখ্যক। তাহলে আসলে কি হবে, তাহলে আসলে আমরা দেখতেছি ওভারঅল যদি আমরা ওভারঅল কাজের উপায় চিন্তা করি তাহলে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এল ইন্টু এম ইন্টু এন হয়ে যাবে। বুঝছি। এখন আলটিমেটলি এই জিনিসটা কেন হচ্ছে ভাইয়া, এইবার একটু কারণটা বুঝি। কারণটা বোঝার জন্য আমরা এইখানে যা যা চিন্তা করছিলাম ওগুলো একটু বাদ দেই, তাহলে জাস্ট আগে কারণটা সিম্পলি একটু বোঝার ট্রাই করি। তাহলে এখানে আমরা ঢাকা রাখছিলাম, এখানেই ঢাকা রাখি। আমি জাস্ট এখানে তিনটা গুণ দিয়ে কেন বুঝালাম জানো, কারণ এখানে তিনটা স্টেপ না দিয়ে 4টা 5টা 10টা যতগুলো স্টেপ দেখ না কেন সবসময় গুণ হবে, এই জিনিসটা যাতে বুঝো তুমি সেজন্য এই কাজটা করছি। এইবার যেহেতু আমাদের গণনা যোজন বিধিতে তোমাকে আলাদা করে এক্সট্রা করে লেখে বোঝানোর তেমন কিছু নাই, এই ব্যাপারটুকু একটু আমরা অ্যানালাইজ করে লিখে বোঝার ট্রাই করি। সেটা কিরকম, সেটা হচ্ছে খুব কুইকলি আমরা এক কাজ করি যে এইখানে যে এই পদগুলো আছে এই পদগুলোর একটু নাম দিই। ধরে নেই এই প্রথম পদটা হচ্ছে এ, তারপরে পদটা হচ্ছে বি, আর এই পদগুলোকে আমরা এ বি দিয়ে নামকরণ করছি, এগুলোকে রোমান সংখ্যা দিয়ে নামকরণ করি। তাহলে এটা মনে করো 1, এটা 2, এটা 3। এইবার আমরা ধরে নেই যে আমরা জানি না যে গুণ করতে হবে, আমরা একটু ম্যানুয়ালি আগাই, তো দেখি তো কি হচ্ছে ঘটনাটা। ম্যানুয়ালি যদি আগাই তাহলে দেখবো আমরা যে আচ্ছা আমাদের কি হচ্ছে, এই যে আমাদের এইখানে প্রথম যে এই পদটা আমরা যদি এক কাজ করি এইটা দিয়ে যাই তারপরে এইটা দিয়ে যাই তাহলে কি হবে, এ আই হবে পদটা, তারপরে এটা দিয়ে আসলাম তারপরে মাঝখানেরটা দিয়ে চলে গেলাম, তাহলে এটা 1, A2 হলো, এটা দিয়ে গেলাম এটা দিয়ে চলে গেলাম, তাহলে হবে কি A3 চলে গেল। আবার এইবার আমরা এ দিয়ে যতভাবে যাওয়া যায় এটা কমপ্লিট করে ফেলছি, বি দিয়ে যাই, তো বি দিয়ে যদি যাই তাহলে আবারও একইভাবে বি দিয়ে আসার পর 1 দিয়ে যেতে পারি, তারপরে বি দিয়ে যাওয়ার পর 2 দিয়ে যেতে পারি, বি দিয়ে যাওয়ার পর 3 দিয়ে যেতে পারি। এই যে আলটিমেটলি আমাদের তাহলে আসলে এই কতগুলো উপায় থাকলো। আমি ধরে নিছি যে আমি গুণ যে করতে হবে এটা প্রথমে ধরতে পারিনি, আমি ম্যানুয়ালি হিসাব করছি। এখন এই যে আমরা ম্যানুয়ালি হিসাব করছি, এইভাবে ম্যানুয়ালি কতবার হিসাব করব, আমাকে যদি এখানে 27টা ওয়ে দেয় এখানে 17টা দেয় তখন কি করব, আমাদের একটা আসলে কি থাকতে হবে, এই জিনিসটার মাঝে যে একটা জেনারেল একটা ফর্মুলা আছে, এটার মাঝে যে একটা প্যাটার্ন আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো সেটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, সেটা কিভাবে বুঝতে পারি একটু দেখি। খেয়াল করো এইটার মাঝে আমরা দেখতেছি যে আচ্ছা রাজশাহী থেকে টাঙ্গাইল যাওয়ার উপায় হচ্ছে 2টা, কিন্তু এই 2টা উপায়ের প্রত্যেকটার জন্য টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়া পর 3টা। ভালো মতো বুঝো, এইখানে এই জাস্ট একটা কথাই তোমার জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। রাজশাহী থেকে টাঙ্গাইল যাওয়ার উপায় হচ্ছে 2টা, আর এই টাঙ্গাইল যে যাচ্ছি আমরা রাজশাহী থেকে টাঙ্গাইল, এটা একটা ইন্টারনাল স্টেপ, আমাদের মেইন কাজ হচ্ছে এইখান থেকে এখানে যাওয়া। এই ইন্টারনাল স্টেপে এখানে আলটিমেটলি আমরা পাইলাম 2টা উপায়, এই 2টা উপায়ের প্রত্যেকের জন্য উপায় আছে পরবর্তীতে 3টা। তাহলে এইবার একটু তুমি আবার ওই আমার আগের এক্সাম্পলে ফিরে যাও তো। আমার এক ক্লাস ছিল, ওই ক্লাসে 25 জন স্টুডেন্ট ছিল, ওই 25 জন স্টুডেন্টের প্রত্যেকের 10টা করে বই ছিল, তাহলে আলটিমেটলি কতগুলো বই আছে, গুণ হয়ে যাবে।
আলটিমেটলি তাহলে কত হচ্ছে 250টা বই থাকতেছে। এইখানেও একদম তাই, এইখানে 2টা পথ আছে, এখানে এই 2টা পথের প্রত্যেকটার জন্য 3টা আছে। সো আলটিমেটলি এইখানে যেহেতু প্রত্যেকের 2টা জিনিস আছে, ওটার প্রত্যেকের জন্য 3টা করে উপায় আছে, তার মানে অবশ্যই 6টা উপায়, 2 × 3 হবে। তো এইখানে আলটিমেটলি এই যে ওর প্রত্যেকের জন্য, এই কথাটা ইম্পর্টেন্ট, বুঝছি? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে যখনই তোমার এই প্রত্যেকের জিনিসটা, এই প্রত্যেকের জন্য এতগুলা, এই জিনিসটা থাকতেছে, তখনই আসলে কি হয়, তখনই আসলে সেই জিনিসটা গুণ করা যায়। জাস্ট ইন্টারনাল স্টেপ দেখলাম আর গুণ করে দিলাম, ব্যাপারটা এমন না কিন্তু। কিরকম আমি তোমাকে বুঝাই বলি। এইখানে মনে করো আর আছে, এখানে টি আছে, তারপর এখানে এম দিছি, তারপর এখানে ডি দিছি, ফাইন থাকলো। এইখান থেকে আমি এখন কি করলাম, টি থেকে ডি দিলাম, এইখান থেকে 2টা দিলাম, এইখান থেকে 3টা দিলাম, তারপরে এইখান থেকে এখানে দিলাম, এইখানে দিলাম 3টা, থাকলো। এখন এইবার তুমি দেখো তো, এইবার তুমি জাস্ট মন চাইলেও, আর আমি উপায় সংখ্যা জাস্ট এখান থেকে জয়টা বের হয়েছে, এখান থেকে কয়টা বের হয়েছে বলো তো? আর থেকে বের হয়েছে 4টা, এই টি থেকে বের হয়েছে 3টা, এম থেকে বের হয়েছে 3টা, জাস্ট 4 × 3 × 3 করে দিলাম, হবে না কিন্তু। ব্যাপারটার কেসে তোমাকে যেটা করতে হবে বা ব্যাপারটা বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকের জন্য ওই অপশনটা আছে কিনা, আদারওয়াইজ আমি গুণ করতে পারবো না। এখানে জাস্ট এখান থেকে 4টা বের হয়েছে আর এখান থেকে 3টা বের হয়েছে, 4 × 3 করে দিলাম, জাস্ট বিকজ এখান থেকে 4টা আর 3টা বের হয়েছে বলে। ব্যাপারটা এমন না। কেন? এই কারণেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতেছি। এইখানে দেখো তো, এই যে এখান থেকে 4টা উপায় বের হলো, এই প্রত্যেকের জন্য এখানে কি 3টা উপায় আছে? মোটেও না। এখানে আলটিমেটলি তুমি দেখো, এইখানে ঘটনা হচ্ছে, আমরা যদি এইটাকে একটা ছোট্ট কাজ বিবেচনা করি, এইখানে আমরা একটু ডিফারেন্ট কালার নিই, এই যে এইটা, এইটা এবং এইটা, এই 3টার প্রত্যেকের জন্য, এই 3টার প্রত্যেকের জন্য টি থেকে এম এ যাওয়ার উপায় আছে 2টা। সো আলটিমেটলি এইখানে আমরা কি করতে পারি, 3 × 2, এইটা অবশ্যই এই সেন্সে গুণ করে দিতে পারি। এখন তুমি চিন্তা করো, এই আর যে বের হয়েছে, আর তো এখান থেকে টিতে যায়নি, আর তো গেছে ডিরেক্ট এম এ। সো আলটিমেটলি আর এইখান থেকে ডিরেক্ট এম এ গেছে, তার মানে এই আর এর এই যে এই পথটার জন্য, এই পথের জন্য, এর প্রত্যেকের জন্য বা এর জন্য আরো 3টা উপায় আছে। ব্যাপারটা তো এমন না। সো তোমাকে বুঝতে হবে যে কাদের প্রত্যেকের জন্য এত সংখ্যক উপায় আছে, যাদের প্রত্যেকের জন্য অত সংখ্যক উপায় থাকবে, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে গুণ করতে হবে, আদারওয়াইজ আমার গুণ করলে হবে না। এখন এইটা কিভাবে সলভ করা যায়, বা এইটার আসলে এইটার টোটাল উপায় সংখ্যা কিভাবে হিসাব করা যেতে পারে ভাই, এটা যদি জিজ্ঞেস করো, এখানে একটা যে জিনিস আমি বলবো সেটা হচ্ছে এরকম, যে এখানে দেখো আর থেকে আমাদের তুমি জাস্ট এভাবে চিন্তা করবা যে তুমি আগে এইটুকু বাদ দাও, ডি পরে চিন্তা করো। মনে করো জাস্ট এইখানে আর থেকে টি আর এম, এইটুকু জাস্ট চিন্তা যদি করো যে আর থেকে আমি এম পর্যন্ত পৌঁছাতে উপায় কতগুলো, তুমি একটু চিন্তা করো, দেখো এইখানে এই 3টা উপায়ের প্রত্যেকের জন্য 2টা করে উপায় আছে, তার মানে 3 × 2 = 6টা। তাহলে আমাদের এই 6টা উপায় এই যে এই নীল কালার গুলার মাঝেই আছে, ফাইন। এখন তাহলে আমাদের আপাতত মেইন কাজ কি? আপাতত মেইন কাজ হচ্ছে আর থেকে এম এ যাওয়া। এখন আপাতত মেইন কাজে আর থেকে এম এ যাওয়া, তুমি এই বরাবর কতভাবে যেতে পারছো? 6 ভাবে যেতে পারছো। আবার দেখো তো, এই যে এই জিনিসটা, এ নিজেও কি করে, এ নিজেও আর থেকে এম এ চলে যায় না। এইবার এটা যোগ হবে। কেন যোগ হবে? কারণ আলটিমেটলি এ তো ওই সেম কাজটা করতেছে, ভালো মতো বুঝো। এইখানে যখন তুমি এই যেগুলোকে যদি এ নাম দাও, বি নাম দাও, সি, এটাকে 1, এটাকে 2, তাহলে এখানে এ বি সি 1 2, তাহলে কি কি উপায় আসবে? A1 A2 B1 B2 C1 C2। এখন ভালো মতো বুঝো ব্যাপারটা, এই যে এই পদগুলা যেটা কাজ করে, সেটা কি কাজ করে? এ আর থেকে এম এ যায়। এইবার দেখো তো, এই যে লাইনটা, এটাকে যদি আমরা ডি নাম দেই, ডি একাই সেই কাজটা করে। সো আলটিমেটলি আমরা কি বলছিলাম, যখনই কোনো কি হবে, উপায়গুলা একটা সেম কাজ, সেম পারপাস সার্ভ করবে, সেম কাজটা করে দিবে, সেটা যেভাবেই করুক না কেন, ইন্টারনাল স্টেপ নিয়ে করুক, এখানে একটা ইন্টারনাল স্টেপ থাকতেই পারে, পি থাকলো, ইন্টারনাল স্টেপ নিয়ে করুক আর না করুক, যেমনিই করুক, আলটিমেটলি আর থেকে ডি এই কাজটা যতজন যেভাবেই করুক না কেন, সবাই কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে আলটিমেটলি, বুঝছি? সো আলটিমেটলি এইখানে দেখো কি হয়েছে, এইখানে এআই বা A1 A2, তারপরে B1 B2 C1 C2, এই সবাই আসলে কি করে? আর থেকে এম এ যায়। আবার ডি তো একাই আর থেকে এম এ যায়। সো আলটিমেটলি কি বলা যায়, যে আর থেকে যদি এম এ যাওয়া, ডি বাদ দাও, এই ডিটা বাদ দাও, আর থেকে যদি এম এ যাওয়া, এটুকু জাস্ট চিন্তা করো, আমি জাস্ট সুবিধার জন্য এটুকু বাদ দিয়ে দিলাম বাদ। নাও এইবার দেখো, এখন জাস্ট কি যদি করি, আমরা চিন্তা করি, এখন চিন্তা করলে অবশ্যই কি হবে, এই 6টা উপায় এর সাথে ডি যোগ হয়ে যাবে। তাহলে টোটাল উপায় আর থেকে এম এ যাওয়ার উপায় হচ্ছে কতগুলো? 6টা প্লাস একটা 7টা। এখন এইখানেই আসলে গণনার যোজন বিধি এবং গুণন বিধির একত্রে প্রয়োগ। সেটা কিভাবে? এইখানে দেখো 3 আর 2 গুণ হয়েছে। কেন গুণ হয়েছে?
কারণ এখানে গণনার গুণন বিধি অ্যাপ্লিকেবল হয়েছে। গুণন বিধি কেন অ্যাপ্লিকেবল হয়েছে? কারণ এই তিনটার প্রত্যেকের জন্য দুইটা আছে, ওই প্রত্যেকের জন্য ওই সেন্সটা থাকতে হবে। থাকলো, তাহলে এখান থেকে আমাদের মোটামুটি 3 দুগুণে 6টা উপায় পেয়ে গেলাম। এরপরে আমরা দেখতেছি তাহলে টোটাল এখন ওভারঅল কাজটা এই যে A1 A2 B1 B2 C1 C2 এগুলো কি পারপাস সার্ভ করছে বলতো? কোন কাজটা আমাকে করে দিছে? আর থেকে এমে যাওয়ার কাজটা করে দিছে। ডি তো একাই ওই আর থেকে এমে যাওয়ার কাজটা করে দেয়। তো আমরা জানছি কি সেম কাজ যতজন করে দিবে ততজন কি হয়ে যাবে, পরস্পর যোগ হয়ে যাবে। এখানে দেখো ততজন পরস্পর যোগ হচ্ছে না। এখানে তুমি একই এক্সাম্পল চিন্তা করতে পারো কিভাবে, ধরে নাও মাঝখানে পি আছে, এটা একটা উপায়, 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 এটা একটা উপায়। আমি একটু ইরেজ করে দিয়ে বুঝাই। এই মনে করো মাঝখানে একটা ইন্টারনাল স্টেপ অ্যাড করে দিলাম, এটা এখানে থাকলো। এইবার এখন টোটাল উপায় কতগুলো আর থেকে ডিতে যাওয়ার বলো তো? এইবার এখন আমরা দেখতেছি যে আচ্ছা এখানে আমাদের গণনার যোজন বিধিও আছে, গণনার গুণন বিধিও আছে। কিভাবে খেয়াল করো, এইখানে এই যে 3টা উপায় আছে এগুলোকে ABC নাম দিলাম, এগুলোকে 1 2 3 নাম দিলাম রোমানে। তাহলে এইখানে আসলে এইদের মাধ্যমে আর থেকে ডিতে যাওয়ার উপায় কতগুলো? 3 তিরিকে 9টা। কেন? কারণ এখানে গণনার গুণন বিধি হচ্ছে। গণনার গুণন বিধি কেন? কারণ এইখানে 3টা, এর প্রত্যেকের জন্য এখানে 3টা, ওই সেন্সটা ক্লিয়ার থাকতে হবে। বুঝছি? তাহলে 3 তিরিকে 9টা। আবার দেখো এরা তাহলে এই যে 9টা উপায় A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এরা আসলে কোন পারপাস ওভারঅল সার্ভ করলো? কোন কাজটা তোমাকে করে দিল? আর থেকে ডিতে যাওয়ার কাজটা করে দিল। এইবার দেখো তো তোমার এইখান থেকে এগুলাকে যদি ABC বলো, এটাকে আমরা যদি ডি বললা, এটাকে ই বললা, এফ বললা, DEF এরাও কি ওই সেম কাজটাই করে দেয় না? তো আলটিমেটলি ওই যে তোমার A1 A2 A3 একইভাবে B1 B2, আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ থিওরিতে অনেক বেশি সময় লাগতেছে আমার। এই যে এই 9টা উপায়, এই 9টা উপায় যে পারপাস সার্ভ করে আর থেকে ডিতে যাওয়ার পারপাস সার্ভ করে, DEF এর ইন্ডিভিজুয়ালি তো ওই পারপাসই সার্ভ করে। সো আলটিমেটলি কি হয়ে যাবে? এইগুলো যোগ হয়ে যাবে ফর আর থেকে ডিতে যাওয়ার উপায় যদি আমরা চিন্তা করি। বুঝছি? সো আলটিমেটলি আমরা জাস্ট ইন্টারনাল স্টেপ দেখলাম আর গুণ করে দিলাম, তার ব্যাপারটা কিন্তু এমন না। আমাদেরকে একটু বুঝে শুনে কাজগুলো করতে হবে, অ্যান্ড এইগুলা খুব কোর বেসিক আইডিয়া। বুঝছি যে আচ্ছা আমাদের গণনার যোজন বিধি কেন যোগ হয়? যোগ হয় কারণ একই পারপাস সার্ভ করে, তো আলটিমেটলি তখন সবগুলো যোগ হয়ে যায়। গুণ হয় কেন? গুণ হয়, গুণ হয় কারণ হচ্ছে আলটিমেটলি ওর প্রত্যেকের জন্য এতগুলো থাকে, দ্যাটস ওয়াই গুণ হয়। জাস্ট ওখান থেকে বের হয়েছে আর গুণ করে দিলাম, ব্যাপারটা এমন না। বুঝা গেছে? সো আই হোপ এইগুলো এক্সাম্পল থেকে আমি জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। সো এই গেল গণনার যোজন বিধি এবং গুণন বিধি সংক্রান্ত আলোচনা। আমরা এখনো কাজে ঢুকিই নাই, কিন্তু আমরা জাস্ট আই হোপ অনেকগুলো জিনিস আমাদের এখনই ধীরে ধীরে ক্লিয়ার হওয়া শুরু করছে। এখন দেখো, এখন গণনার যোজন বিধি আর গুণন বিধি ভাইয়া ম্যাথে কিভাবে আসবে ভাইয়া এটার অ্যাপ্লিকেশন? ম্যাথে যদি এটার অ্যাপ্লিকেশন তুমি দেখতে চাও যে আচ্ছা ম্যাথে এগুলো কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে, সেইটা একটু দেখি আমরা। সেইটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি চিন্তা করো, ধরে নাও একটা প্রবলেমে আমরা এরকম পাইছি যে আমাদেরকে 4 ডিজিটের সংখ্যা গঠন করতে হবে। ফাইন, ভালো কথা। তো 4 ডিজিটের সংখ্যা গঠন করতে হবে। এখন আমার শুরুটা হইতে হবে হয় 1 দিয়ে না হয় 2 দিয়ে। ঠিক আছে, তাহলে শুরুটা হইতে হবে এই 1 দিয়ে অথবা 2 দিয়ে। এখন তুমি হিসাব করে দেখলা বা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে যে আচ্ছা দেখো 1 দিয়ে সংখ্যাটা শুরু করলে উপায় সংখ্যা হচ্ছে 400টা, আর 2 দিয়ে যদি সংখ্যাগুলো শুরু করি 4 ডিজিটের নির্দিষ্ট শর্ত দেওয়া আছে, তখন আমরা পেলাম উপায় কতগুলা? উপায় হচ্ছে 200টা। এখন বলো তো তাহলে টোটাল নাম্বারটা ফর্ম করার উপায় কতগুলো? অবশ্যই 400 প্লাস 200 600টা। এখন কথা হচ্ছে এখানে যোগ কেন করলাম? এখানে যোগ করলাম কারণ এই যে 1 দিয়ে শুরু করে এই পুরো কাজটা আর 2 দিয়ে শুরু করে এই পুরো কাজটা দুইজনই একটা সেম পারপাস সার্ভ করতেছে, সেম কাজটা আমাকে করে দিচ্ছে। বুঝছি? আমাকে টোটালি এই সেম কাজটা ওরা করে দিচ্ছে। বুঝছি? একের এতগুলার জন্য 2 এতগুলো ব্যাপারটা এমন কিন্তু এখানে নাই। এটার প্রত্যেকের জন্য ওটা এতগুলা এমন সেন্স এখানে কাজ করতেছে না, দ্যাটস ওয়াই কিন্তু এরা গুণ হচ্ছে না। বুঝছি? তাহলে এখানে এরা অবশ্যই যোগ হবে, আর এটা কমন সেন্সেও এটা এমনিতেই বুঝে যাওয়ার কথা যে এরা দুজন অবভিয়াসলি এখানে যোগ হবে। দুইটা আমার দুইভাবে নাম্বারটা তৈরি করা যায়, 1 দিয়ে শুরু করে 2 দিয়ে শুরু করে। 1 দিয়ে শুরু করে টোটাল উপায় 400, 2 দিয়ে শুরু করে টোটাল উপায় 200, সো অফকোর্স মোট উপায় কত? 600টা। এখন আমরা দেখবো যে আচ্ছা গণনার যোজন বিধি তাহলে এইভাবে অ্যাপ্লিকেবল হতে পারে ভাইয়া, এটা ওটা উপায় গেল। এখন কথা হচ্ছে গণনার গুণন বিধি কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে ভাইয়া, সেইটা একটু বুঝি। সেইটার আসলে অলরেডি আমরা এক্সাম্পল দেখে ফেলছি, আমরা এক্সাম্পলে যাব, তাও আমরা জাস্ট আগে একটু এখানে দেখি। সেটা এরকম যে ধরে নাও এই বক্সগুলা 5টা বক্স আছে, 5টা বক্সে দেখা গেল এই বক্সটাতে বসানো যায় 5 জনকে বা 5টা জিনিসকে, আর
এই প্রত্যেকের জন্য এই বক্সের অপশন হচ্ছে মনে করো 4টা, তারপরে আবার এই বক্সের জন্য অপশন মনে করো 3টা, এই বক্সের জন্য আচ্ছা ওভাবে না দিই, মনে করো যে এখানে আবার 4টা, এখানে মনে করো 6টা, হতেই পারে এরকম। তাহলে এইবার দেখো তো এখন কি হচ্ছে, আমরা দেখতেছি যে আচ্ছা এই বক্সে মনে করো 5টা জিনিসকে বসানো যায়, তাহলে কি কি বসানো যায়, ধরে নিলাম এ বি সি ডি ই এগুলোকে বসানো যায়, ঠিক আছে, এ থেকে ই এখানে বসানো যায়। এখানে 4টা অপশন, এখানে রোমান 1 থেকে 4 বসানো যায়, থাকলো। এখানে 3টা অপশন, এখানে 1 থেকে 3 একদম জাস্ট আমাদের এরকম। আর এখানে 4টা অপশন, মনে করো এখানে ক থেকে ঘ বসানো যায়। এখানে 6টা অপশন, এখানে মনে করো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ বসানো যায়। এরকম বিভিন্ন অপশন দিল। তাহলে এইবার একটু তুমি নিজে চিন্তা করো তো, এইবার কি হয়েছে, আমাকে যদি বলে যে আচ্ছা দেখো তো, তাহলে এই যে টোটাল যে আমাদের 5টা ঘর আছে এখানে, এইগুলোতে আমরা এই এই অপশন বসানো যাবে, তাহলে টোটাল কতগুলো প্যাটার্ন সম্ভব। তখন আমরা কি কাউন্ট করব, তখন আমরা দেখতেছি আরে এখানে যদি আমি এ বসাই আর এইখানে এইখানে ইচ্ছা মতো যাই বসুক না কেন, আমরা দেখতেছি এর জন্য এই ঘরের কেসে অপশন 4টা, আবার বি যদি এখানে বসাই তার জন্য অপশন 4টা, সি যদি বসাই 4টা, ডি যদি বসাই তাও 4টা, ই যদি বসাই তাও 4টা। তো আলটিমেটলি আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে আরে আলটিমেটলি আমাদের এই ঘরে যে 5 জন বসতে পারবে এদের প্রত্যেকের জন্য পরের ঘরে অপশন 4টা, বুঝছি। তো ওই যে আবারও এক্সাম্পল, 25 জন ছাত্র ছিল, প্রত্যেকের 10টা করে বই ছিল, তাহলে 250টা বই। এখানেও সেম, এই ঘরে বসতে পারবে 5 জন, ওদের প্রত্যেকের জন্য তো পরের ঘরে অপশন 4টা, তাহলে আলটিমেটলি 5 × 4 হয়ে যাবে। আপাতত এই 2 ঘর কাউন্ট করলাম। এইবার তারপরে দেখো, এইবার তারপরে আমরা দেখতেছি যে আচ্ছা ঠিক আছে এখানে বিভিন্ন অপশন বসলো, এখানে A1 বসতে পারে, A2 আসতে পারে, A3 আসতে পারে, যে কোনো কিছু আসলো। এরপরে আমরা দেখতেছি এখানে A1 A2 A3 B1 B2 যাই আসুক না কেন, ওর প্রত্যেকের জন্য এই ঘরে অপশন 3টা, বুঝছো ব্যাপারটা। কারণ এই ঘরে তো আসলে 1 2 3 কোনো না কোনো কিছু বসবে, 1 বসুক 2 বসুক 3 বসুক যাই বসুক না কেন, এগুলা তো এদের যে এখানে যে 4 5 20টা অপশন পাইছি, এদের প্রত্যেকের জন্য ওই ঘরের জন্য অপশন 3টা। তাহলে আমরা কি দেখতেছি, আবারও ওই ঘটনা, 25 জন প্রত্যেকের 10টা করে বই, আবারও গুণ হয়ে যাবে, তাহলে এইটা গুণ হয়ে গেল। আবার এই যে 5 × 4 × 3 হলো, এদের প্রত্যেকের জন্য পরের ঘরে 4টা অপশন, এই যে 5 × 3 5 × 4 × 3 × 4 হলো, তাদের প্রত্যেকের জন্য আবার 6টা, দ্যাটস ওয়াই আবার গুণ হয়ে যাবে, বুঝছি। এবার এইখানে তাহলে ইন্টারনালি আমরা কিন্তু গণনার গুণন বিধিটা অ্যাপ্লাই করে ফেললাম, বুঝছি। সো কাজগুলো আমরা কি করব, কাজগুলো করব ঠিক আছে, কিন্তু একটু আমরা বুঝে করা উচিত যে আচ্ছা এইখানে আমি কেন গুণ করতেছি, এইখানে একটা কাজ করলাম কেন করলাম, সেই ব্যাপারটা বুঝলেই কিন্তু তোমার ইন্টারনাল বেসিকগুলো ক্লিয়ার থাকবে। ওই ধরনের জিনিস তখন তুমি পরে আর আটকাবা না, ওখান থেকে পেঁচাই দিলেও তুমি ওখান থেকে সর্ট আউট করতে পারবা, ফিগার আউট করতে পারবা প্রবলেমটার সলিউশন কী হবে। তো আই হোপ এই সেন্সটা আমি গ্রো করতে পারছি। দেখো আমি কিন্তু অনেকটা মানে এমন সব উদাহরণ, এমন সব কথাবার্তা বলে বোঝানো ট্রাই করতেছি যাতে করে কি হয়, কমন সেন্সেই যে কোনো একটা মানুষ বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে এখানে 5টার জন্য প্রত্যেকের জন্য 4টা অপশন, সো অবশ্যই ওই যে প্রত্যেকের বইয়ের এক্সাম্পলটা দিছিলাম ওই সেন্সটা কাজ করতেছে, সো অবশ্যই গুণ হবে। তো এইভাবে করে আমি একটু আগানো ট্রাই করতেছি, আমাকে একটু টাইম লাগবে, আমি আগেই বলে নিছি টাইম লাগবে একটু বেশি, খালি জাস্ট মানে আমার সাথে স্টিক ইন করো, সো আই গেস এই জিনিসগুলো পরবর্তী দেখলে আরও ক্লিয়ার হবে। প্রথমে বেসিক বোঝাতে আমি একটু টাইম নিবই। আচ্ছা এই জিনিস চলে গেল, এখন এই জিনিস থাকলো। এইবার এখন আমাকে বলো তো, এখন এই যে এই ব্যাপারটুকু যদি বুঝে যাই আমরা, এইটার কিন্তু অলরেডি এক্সাম্পল আমরা দেখে ফেলছি। কিভাবে এটার এক্সাম্পল আমরা দেখছি, এই যে প্রথমেই আমরা কি করছিলাম, গ্রামীণ ফোনের এক্সাম্পল দিছিলাম না, তারপরে এখান থেকে ইউটিউবের এক্সাম্পল দিছি। সেইখানে গ্রামীণ ফোনের এক্সাম্পলের কেসে দেখো তো প্রত্যেকটা ঘরে বসানোর মতো অপশন 10টা ডিজিট বসানো যাবে। আবার ওই 10টার ওর প্রত্যেকের জন্য অপশন 10টা। কীরকম, এখানে যদি 7 বসাই, এই 7-এর জন্য এখানে 0 বসানো যায়, 1 বসানো যায়, 2 বসানো যায়, এভাবে করে করে 9 পর্যন্ত বসানো যায়। তাহলে আলটিমেটলি এখানে 7-এর জন্য এখানে অপশন 10টা, ঠিক আছে। কিন্তু এখানে যদি 8 বসতো তাও তো অপশন 10টা, 9 বসতো তাও অপশন 10টা, 0 বসতো তাও 10টা। তাহলে আলটিমেটলি এই ঘরে যে 10 জন বসে ওদের সবার জন্য এই ঘরের জন্য অপশন আবার 10টা। তাহলে 10 × 10 100, ওই যে গণনার গুণন বিধি, 25 জন ছাত্র 10টা করে বই, 250 বই, আলটিমেটলি 10 জন ছাত্র এর প্রত্যেকের জন্য 10টা করে বই, 100। ঠিক একইভাবে এই যে এখানে 100 হলো, এই 100-র জন্য এইখানে বসাইলাম, এখানে বসাইলাম, এটা বাদ দাও, এটা 11th ডিজিট, এইখানে এখানে তাহলে এখান থেকে এই দুইটা জায়গায় 100টা অপশন পেলাম। কিন্তু এদের প্রত্যেকের জন্য আবার তো এখানে 10টা, আবার ওদের প্রত্যেকের জন্য এখানে 10টা, সো আলটিমেটলি সবকিছু আবার কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। এইখানে কেন গুণ হয়েছিল, এই ব্যাপারটাই হচ্ছে মেইনলি গণনার গুণন বিধি, বুঝছি। তাহলে আলটিমেটলি আই গেস এইবার তাহলে আপাতত এখন পর্যন্ত আমরা তাহলে কি করতে পারলাম, গণনার যোজন বিধি বুঝলাম, গণনার গুণন বিধি বুঝলাম, এদের অ্যাপ্লিকেশন কিভাবে আসতে পারে সেই ব্যাপারটুকু বুঝলাম, অ্যান্ড এটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই বুঝলাম।
জাস্ট স্টেপ দেখলাম, ওখান থেকে 3টা পদ বের হয়েছে, গুণ করে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে তোমাকে বুঝে কাজ করতে হবে। একটা কাজ ওই সেম পারপাস যদি সার্ভ করে, সেম পারপাস যতজন সার্ভ করবে সবগুলো অ্যাড হয়ে যাবে। আর যখন কি হবে, সেম পারপাস সার্ভ না করে বরং একটা জিনিস একটা পারপাস সার্ভ করতেছে, ওর প্রত্যেকের জন্য এতগুলো পথ আছে, তখন তুমি ওই সেন্সে তখন কি করতে পারবা, গুণ করতে পারবা। সো আই হোপ এইগুলো জিনিস একদম কোর বেসিকগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা সামনে আগাবো। তো এবার দেখো, এখন আমাদের একটু ফ্যাক্টোরিয়ালের ধারণা লাগবে, অর্থাৎ আমাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জ্ঞান লাগবে। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি? এটা খুব সহজ। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা এই জিনিসটা আসলে নন নেগেটিভ ইন্টিজার বা আসলে অঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য। এখন যখন আমরা যে কোনো একটা অঋণাত্মক সংখ্যা নিব, মনে করো 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 থেকে শুরু করে আমরা এক এক করে কমায় কত দূর পর্যন্ত গুণ করব? 1 পর্যন্ত। অবশ্যই এটা কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে 4 × 3 × 2 × 1, ফাইন। এরকমভাবে জিনিসগুলো আসবে। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম এই যে এই ফ্যাক্টোরিয়ালের ধারণাটা, এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? নন নেগেটিভ ইন্টিজার বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা তো 0 হয়, তার মানে 0 ফ্যাক্টোরিয়ালও কি লেখা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1। এখন 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 সেটা আমরা সামনে গিয়ে কোনো একটা পর্যায়ে দেখতে পাবো। এই জিনিসটা প্রুফ করতে আমরা যে টুলটার হেল্প নিব সেটা সামনে গিয়ে পাবো। সো আই হোপ এই ফ্যাক্টোরিয়ালের ব্যাপার বুঝছি। ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে এইখানে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি ফ্যাক্টোরিয়াল দেয়, তার মানে হলো ওইটা থেকে এক এক করে কমায় গুণ করে যেতে থাকবো কতদূর পর্যন্ত? 1 পর্যন্ত। এখন এই ফ্যাক্টোরিয়ালের কেসে এইগুলোকে এক্সপ্রেস করা যায় একটু ডিফারেন্ট ওয়েতে। কীরকম? যেমন ধরো, এই যে তুমি যদি 4 ফ্যাক্টোরিয়াল চিন্তা করলে, তার মানে এটা লেখা যায়। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল কি জিনিস একটু দেখো তো। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 থেকে এক এক করে কমায় গুণ করব 1 পর্যন্ত, ফাইন। এখন একটু চিন্তা করলে আমরা দেখতে পাবো যে আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই তো 3 ফ্যাক্টোরিয়াল আছে। কিভাবে? দেখো, এই যে এখানে তুমি যদি একটু এই পয়েন্টটুকু, এই জায়গাটুকু যদি পয়েন্ট আউট করো, এইটুকু দেখো তো, এইটা পুরোটাই কি 3 ফ্যাক্টোরিয়াল না? তার মানে আমরা কি বলতে পারতেছি? তার মানে আমরা বলতে পারতেছি যে আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 4 × 3 ফ্যাক্টোরিয়াল। কারণ বাকিটা তো ওই যে 3 ফ্যাক্টোরিয়ালের সেটটাই তো গুণ হচ্ছে 3 × 2 × 1। আচ্ছা, তাহলে কি এটাকে এভাবে চিন্তা করা যেত? এটাকে কি এভাবে লেখা যেত? 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল? ইয়েস, অফকোর্স লেখা যেত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, ফ্যাক্টোরিয়ালকে ভেঙে এইভাবে লেখা যায়। কোনভাবে? আমরা যদি n ফ্যাক্টোরিয়াল নেই, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n থেকে শুরু করে একদম 1 পর্যন্ত এক এক করে কম 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 করে গিয়ে গুণ হবে। এখন n ফ্যাক্টোরিয়ালের কেসে এইখানে n ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি যে n লিখলাম, n ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট যদি আমরা না লিখে জাস্ট n - 1 এর পরে ফ্যাক্টোরিয়াল দিলাম চলবে। কেন? কারণ আলটিমেটলি পরের পার্টটুকু তো একই। n - 1 ফ্যাক্টোরিয়াল, এই যে জাস্ট 4 ফ্যাক্টোরিয়ালকে 4 × 3 ফ্যাক্টোরিয়াল চিন্তা করো। এইখানে এই পরের সেটটুকু যে গুণ হবে, ওটা তো এর সাথে জিনিসটা গুণ হয়ে আলটিমেটলি n ফ্যাক্টোরিয়ালই দিবে। এই ব্যাপারটাকে তাহলে কি করা যায়? এটাকে কি এইভাবে লেখা যায়? n - 1 × n - 2 ফ্যাক্টোরিয়াল? অবশ্যই লেখা যায়। তো আলটিমেটলি আমরা ফ্যাক্টোরিয়ালের কেসে এইভাবে লিখতে পারি, বুঝছি? সো আমরা এখন কথা হচ্ছে এটা কতদূর পর্যন্ত লিখতে পারবো? মাইনাস চলে গেলে আসলে মেইনলি জিনিসটা লেখা যাবে না। কেন? কারণ আলটিমেটলি এইখানে ঘটনা হচ্ছে যে মাইনাসে চলে গেলে তখন আসলে আমাদের এই ফ্যাক্টোরিয়ালের ধারণাটা তার জন্য প্রযোজ্য না। কীরকম? কোনটার কথা বলছি? ধরে নাও এখানে n এর ভ্যালুটা 2, n এর ভ্যালু 1 ধরে নাও। এখানে n এর ভ্যালু যদি 1 হয়, n ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি কি করছো? n × n - 1 × n - 2 × n - 3 লিখছো। এই জিনিসটা এর কেসে অ্যাপ্লিকেবল হবে না। কেন? কারণ এখানে n এর ভ্যালুই তো 1, তাহলে 1 - 1 তো এখানে 0 হয়ে গেল গুণ। তারপরে এখান থেকে আবার কি চলে আসলো? 0 মাইনাস, আবার একটা মাইনাস, তারপরে -1, তারপরে -2, তারপরে -2 উপর ফ্যাক্টোরিয়াল দিলা। তো ফ্যাক্টোরিয়ালের ধারণা তো মাইনাস নাম্বারের জন্য প্রযোজ্যই না। তো এখানে তাহলে আমরা কি করে ফেললাম? ইনভ্যালিড এক্সপ্রেশন দিয়ে ফেললাম। তো এই কারণে আমাদের কি করা যাবে তাহলে? তাহলে এই ফ্যাক্টোরিয়ালের ধারণার সামারি কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর জন্য অ্যাপ্লিকেবল। যেইটার ফ্যাক্টোরিয়াল বলবে সেইটা থেকে এক এক করে কমায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারবো? আমরা 1 পর্যন্ত গুণ করে লিখতে পারবো। এখন এইটার কেসে আমি অঋণাত্মক বলছি, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল এক্সিস্ট করে, কারণ 0 তো অঋণাত্মক। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। কেন 1? সামনে গিয়ে দেখবো কোনো এক জায়গায়, সমস্যা নেই। আর ফ্যাক্টোরিয়ালকে এইভাবে করে লেখা যায়। 4 ফ্যাক্টোরিয়ালকে 4 × 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কেন লেখা যায় সেই ব্যাপারটুকু দেখাইছি। ঠিক একইভাবে n ফ্যাক্টোরিয়ালকে n × n - 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে n × n - 1 × n - 2 ফ্যাক্টোরিয়াল বা n - 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে আমরা লিখতে পারবো। কতদূর লিখতে পারবো?
1 ফ্যাক্টোরিয়াল বা 0 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখতে পারবো, কারণ 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1। কিন্তু আমরা যখনই মাইনাস চলে যাবে ঝামেলা হয়ে যাবে কিন্তু, বুঝছি? এই যে দেখো এখানে আমরা 1 ইন্টু 0, এই 0-র জায়গায় যদি আমরা ফ্যাক্টোরিয়াল রাখতাম তাহলে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল মিলে তাও কাজটা ঠিকঠাক পারপাসটা সার্ভ করতো। কিন্তু যখনই মাইনাস চলে গেছে, আলটিমেটলি মাইনাস চলে গেলে এই যে মাইনাসের ফ্যাক্টোরিয়াল এইটা তো ইনভ্যালিড, যার কারণে ওইটা অ্যাপ্লিকেবল হবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ফ্যাক্টোরিয়ালগুলোকে এইভাবে আমরা লিখতেছি, এইটা লেখার কেসে এইভাবে লেখার লাভ কি, বা কোন কেসে সাধারণত আমরা লিখব? আমরা মেনলি ফ্যাক্টোরিয়ালগুলোকে এইভাবে লিখে সুবিধা আদায় করতে পারি যখন আমাদের ক্যান্সেলেশন যাবে। কীরকম? যেমন ধরো মনে করো তোমাকে উপরে দেওয়া হলো n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে দেওয়া হলো n-3 ফ্যাক্টোরিয়াল। এইবার দেখো তো, এখন তুমি প্রথমে একটু চিন্তা করো কে ছোট এদের মাঝে? এদের মাঝে আমরা দেখতেছি n-1 ছোট না n-3 বেশি ছোট? কোনটা ছোট বেশি? অবশ্যই n-3 বেশি ছোট। কেন? n এর জায়গায় যে কোনো একটা ভ্যালিড নাম্বার ধরো, 10 ধরে নিলাম, 10-1 তার মানে এটা উপরে 9 ফ্যাক্টোরিয়াল, 10-3 7 ফ্যাক্টোরিয়াল, সো অফকোর্স 7 ফ্যাক্টোরিয়াল বেশি ছোট। এইভাবে সিম্পলি চিন্তা করা যায় যে আলটিমেটলি এইখান থেকে n একটা সংখ্যা থেকে আমি অল্প একটু কমাচ্ছি, 1 কমাইছি, আর এটা বেশি কমাচ্ছি মানে তো ওটা বেশি ছোট হয়ে গেল। সো আলটিমেটলি এই যে n-3 ফ্যাক্টোরিয়াল এটা ছোট ফ্যাক্টোরিয়াল থাকলো। এইবার তাহলে আমরা কি করতে পারি? আমরা যে বড় ফ্যাক্টোরিয়ালটা আছে ওকে ভেঙে ছোট ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাব, তারপরে ক্যান্সেল করে দিব। কিভাবে? দেখো n-1 ফ্যাক্টোরিয়াল এটাকে কি লেখা যায় বলো তো? আমরা জানি n-1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায়, থাকলো ও নিজে এক এক করে কমায় লেখা যায়। তাহলে n-1 এর পরে এখান থেকে যদি 1 কমাই তাহলে কত হবে? n-2। তারপরে যদি আরও 1 কমাই n-3, তারপরে আরও 1 কমালে এভাবে করে করে যাওয়া যাবে 1 পর্যন্ত। এখন আমাদের তো n-3 ফ্যাক্টোরিয়াল নিচে আছে, ওটার সাথে ক্যান্সেল করা আমাদের টার্গেট। তাহলে n-3 পর্যন্তই গিয়ে তারপর ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, থাকলো। আর নিচে হচ্ছে n-3 ফ্যাক্টোরিয়াল থাকলো, এই যে। তাহলে এখন n-3 ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা আমরা কি করে দিলাম? কাটাকাটি করে দিতে পারবো। এই ধরনের কেসগুলোতে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখে সুবিধা করতে পারবো, এই কারণে এই জিনিসটা লেখাটা বেনিফিশিয়াল। ফাইন, তো আমরা ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বুঝছি।